সম্মানিত কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 939তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো কুমিল্লার ছেলে মোহাম্মদ সোহাগের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজ বেশ কয়েক মাস পরে ডিরেক্টলি কুমিল্লার গল্প প্রচার করছি। যদিও এর আগে কুমিল্লার আরও গল্প প্রচার করেছিলাম, তবে তা চট্টগ্রাম বিভাগের নাম উল্লেখ করে। আজকের গল্পটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এবং এই গল্পটা প্রায় আমাদের এই সমাজের 99 ফ্যামিলির মধ্যে ঘটে থাকে। 99% মানুষের জীবনে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এই বাস্তব জীবনের গল্পটার সাথে আপনার জীবনের বাস্তবতার অনেক মিল হয়ে যেতে পারে। বন্ধুগণ, আমি একটা কথা স্পষ্ট করে সবাইকে বলি, আগেও বলেছিলাম, এখনও বলি, যে আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি জাকাত দেন, আপনি হজ করেন, আপনি দিনের কাজ করেন, আপনি একজন মুমিন মুসলিম হিসাবে বা আপনার ধর্ম অনুযায়ী যা করা প্রয়োজন আপনি সমস্ত কিছু পরিপূর্ণভাবে ফুলফিল করেন। কিন্তু যদি আপনি আপনার সৃষ্টিকর্তাকে, আপনার ঈশ্বরকে, আপনার আল্লাহকে আপনি যদি বিশ্বাস করতে না পারেন, আপনার মহান সৃষ্টিকর্তার উপর যদি আপনার বিশ্বাস না আসে, তবে বন্ধু, আপনি সমস্ত কাজগুলো বৃথা যাবে। কোনো কিছুই আল্লাহর দরবারে গ্র্যান্টেড হবে না। আগে আপনাকে ইনার উপরে বিশ্বাস আনতে হবে এবং বিশ্বাস আনার পরে ইনার কাজ যখন আপনি করবেন, দেন আপনার কাজগুলো তার দরবারে গ্র্যান্টেড হবে, তিনি এগুলোকে মূল্যায়ন করবে। তেমনি আমাদের এই পরিবারে প্রায় প্রতিটা পরিবারে সন্দেহজনক একটা মারাত্মক পোকা ভিড় করে এবং ওই সন্দেহজনক পোকাটা আপনার ভিতরে থাকা আপনার ভালোবাসার মানুষটার উপরে বিশ্বাসটা একটু 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 করে খেয়ে শেষ করে ফেলে। যার জন্য আমাদের সমাজে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। দেখেন, উলঙ্গ হয়ে 3 বউয়ের গণ দোলাই খেয়ে পালায় এক যুবক। কেন 3 বউ মিলে তাকে রাস্তার মধ্যে ঘন দোলাই দিয়ে ল্যাংটা হয়ে মানুষটা পালিয়ে গেল? তার কারণটা কি? তার কারণ হলো বিশ্বাস নাই, সন্দেহ বেশি। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন এবং নতুন এক বাস্তবতার সম্মুখীন হতে যাচ্ছেন। সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা গল্প। আশা করব গল্প শেষে আপনার যদি মন চায় কুমিল্লার ছেলে সোহাগকে একটা পরামর্শমূলক কমেন্ট বক্সে করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন, আমার বাড়ি কুমিল্লা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার জ্যাঠা কাকা, রয়েছে আমার ছোট 2টা ভাই সহ বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। কুমিল্লা শহরের কাছাকাছি কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমার বাবা, আমি দেখে আসছি খুব ছোটোবেলা থেকেই, আমার বয়স যখন অনেক ছোট তখন থেকে দেখে আসছি বাবা কাতারে থাকে এবং আমার যে জেঠু কাকারা আছে তারাও বাংলাদেশে মোটামুটি খুব ভালো লেভেলের, খুব ভালো পর্যায়ে আছে। আমার জেঠুও আগে বিদেশে ছিল, অনেক বছর সৌদি আরবে থাকার পরে আমার জেঠু দেশে আসছে। উনি এখন ব্যবসা বাণিজ্য করে, তবে মানুষ হিসাবে অত্যন্ত ভালো। আমার কাকাও টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে পড়াশোনা করেছে, তার পাশাপাশি একটা মাল্টিপারপাস কোম্পানিতে আমার কাকা চাকরিও করে। আমাদের পরিবারটা মোটামুটি ভীষণ সুনামধন্য, ভালো ধর্মীয় একটা পরিবার। তার কারণ আমার দাদা দাদি দুজনে হজ করেছে। আমার বাবা এবং জেঠু তাদেরকে হজ করে এনেছে। সেজন্য আমাদের পরিবারটাকে আমাদের এলাকার মানুষজন অনেক শ্রদ্ধা সম্মান করে। ছোটোবেলা থেকে খুব ভালোভাবে আমার শৈশবের দিনগুলো কাটে। শৈশব পেরিয়ে আমি যখন আস্তে আস্তে করে বড় হই, আমার ভিতরে কেমন জানি একটা ফিল্মি ভাব কাজ করে, মানে সিনেমার নায়ক হওয়ার মতো একটা স্বপ্ন আমার মাঝে কাজ করে। যার জন্য আমি প্রত্যেকটা সময় সুন্দর সুন্দর জামা কাপড় পরা, নিজেকে পরিপাটি করে রাখা, স্মার্টলি চলাফেরা করা, হ্যান্ডসাম থাকা, এই বিষয়গুলো আমাকে খুব বেশি অ্যাট্রাকশন করে। এমন করে আমার দিনগুলো আস্তে আস্তে করে পার হতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন আমাদের এলাকারই কোনো একটা হাই স্কুলে পড়াশোনা করি। হাই স্কুলে পড়াশোনা করা অবস্থায় আমার দিনকালগুলো অনেক ভালোই কাটতেছিল। তার বড় কারণ হচ্ছে, দেখা গেল আমাদের ফ্যামিলিতে, মানে আমাদের যে পরিবারটা, সেই পরিবার আমাকে সবাই টাকা দিত। যেমন আমার বড় বোন ওই সময় বিয়ে হয়ে যায়। আমার বড় বোনকে আমরা খুব কম বয়সে বিয়ে দিয়ে দিই।
ক্লাস 10-এ পড়া অবস্থা আপুর বিয়ে হয়ে যায়। তার বড় কারণ আমার আপু দেখতে অনেক সুন্দর ছিল এবং প্রচুর ভালো ভালো বিয়ের প্রপোজাল আসে। আর আমার দাদা দাদি বলে মেয়েদেরকে ভালো চারদিক থেকে টান থাকা অবস্থায় বিয়ে দেওয়া দরকার, যদি টান কমে যায় তাহলে অনেকে ভালো করে বিয়ে দেওয়া যায় না। এই জন্য আমার দাদার কথা মতে আমার বড় আপুকে আমরা খুব কম বয়সে বিয়ে দিয়ে দিই। এবং বড়াপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমার বড়াপুর যিনি হাজব্যান্ড ছিল আমার দুলাভাই, তিনিও বাংলাদেশের খুব সুনামধন্য একটা কোম্পানির অনেক বড় একটা পোস্টে চাকরি করতো, যার জন্য দেখা যায় যে দুলাভাই আমাকে অনেক টাকা দিত, আমার বড়াপু আমাকে টাকা দিত। বাবার কাছে চাইলে বাবা তো দিতই, কাকা জেঠু আমি তাদের কলিজার টুকরা ছিলাম, কখনোই টাকা চাইলে আমাকে তারা মানা করতো না। দেখা যায় পরিবারের মানুষগুলোর এমন টাকা পয়সা নিয়ে আমি খুব ধুমধামভাবে চলাফেরা করতাম। একটা ড্রেস আমি দ্বিতীয়বার পরতাম না। স্কুলে আমি যখন যেতাম এতটাই স্মার্টলি চলাফেরা করতাম, এতটাই হ্যান্ডসাম আমি থাকতাম যে সবাই দেখলে আমার দিকে মানে খুব গুড একটা লুকিং দিত। ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠলাম এবং ক্লাস 10-এ ওঠার পরে আমাদের স্কুলে হঠাৎ করে একটা ছোট্ট মেয়ে ভর্তি হয়। আমি বলি আমি তখন ক্লাস 10-এ পড়ি, এই মেয়েটা তখন সবেমাত্র ক্লাস 6-এ ভর্তি হয়। তো ক্লাস 6-এ ভর্তি হওয়ার পরে আমরা যখন ক্লাস 10-এ পড়ি আমরা তো স্কুলের সিনিয়র ভাই, তো ক্লাস 6-এ যারা ভর্তি হয়েছে তারা তো অনেক ছোট। তা ওই ছোটো বয়সী ওই ছোট্ট একটা মেয়ে নাম হচ্ছে তৃষা, ওদের খানবাড়ি মানে আমাদের বাড়ির থেকে মোটামুটি একটু দূরে আছে, ওই খানবাড়ির মেয়ে তৃষা। এই মেয়েটাকে আমার তখন খুব ভালো লেগে যায়। মেয়েটা কী করে জানেন, মাথার মধ্যে যে স্কার্ট থাকে না, মেয়েরা যে স্কার্টগুলো মাথায় পরে বা এরকম ফ্রন্ট টাইপের স্কুল ড্রেসের সাথে এগুলো কোমরের মধ্যে বেঁধে আপনার যে মানে স্কুলের সামনে মাঠের মধ্যে কুতকুত খেলে, অনেকেই কুতকুত খেলা জানেন, কুতকুত খেলে এবং বিভিন্ন ধরনের মানে কানামাছি বা এরকম অনেক খেলাগুলো খেলে। আমি আমাদের স্কুলের দোতলার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতাম। আমার কাছে জিনিসগুলো খুব ভালো লাগতো, মানে এতটাই ভালো লাগতো যে আমি সব কিছু ছেড়ে মানে আমি শুধু তার দিকে তাকিয়ে থাকতাম। অনেকেই বলে কী রে বেটা, ক্লাস 6-এ পরে পিছিয়ে একটা মাইয়া, এখনও এই অবস্থা, তুই তার প্রতি কেন তুই এত আকর্ষণ, কেন তুই তাকে পছন্দ করিস? আমি বললাম ভাই দেখ আমার এই মেয়েরে ভালো লাগে, আমি জানি না ওরা কী করবো, 6-এ পড়ে তো ছোটো মানুষ। তারপরে ওই মেয়ের প্রতি আমি কোনোভাবে আমার অ্যাট্রাকশন সরাতে পারি না, মানে ওর দিকে আমার নজর, ওকে আমার পেতে হবে এবং ওকে আমি ভালোবাসবো। সব কিছু মিলিয়ে আমার তখন কেন জানি হঠাৎ করে মনে হলো যে বেঁচে থাকার জন্য এই মেয়েটা আমার প্রয়োজন, আমি তাকে বিয়ে করব, তাকে নিয়ে সংসার করব। এসএসসি পরীক্ষা সামনে চলে আসতেছে, কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা দিব, দেন স্কুল থেকে তখন চলে যাব। তাই স্কুলে থাকা অবস্থায় যেভাবেই হোক এই মেয়েটার সাথে আমার সম্পর্ক তৈরি করতে হবে। তো এরকম চিন্তাভাবনা করে আমি তখন স্কুলে থাকা অবস্থায় এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমি হঠাৎ করে এই মেয়ের জন্য চিঠি লিখি, ভালোবাসার প্রস্তাব করে থাকি চিঠির মাধ্যমে। এবং চিঠি লিখে ভাবতেছি যে এই মেয়ের হাতে চিঠি দিব, এই মেয়ে যদি চিঠির মর্ম তো বুঝবে না, দেখা যায় চিঠিটা নিয়ে অন্য কোনো কাউকে দেখাইলো বা স্কুলের কোনো শিক্ষকদেরকে বা ম্যাডামদেরকে দিল, অ্যান্ড পরে তো আমার মান সম্মান সব হালুয়া হয়ে যাবে। তা ওকে চিঠি দেওয়াটা আমার জন্য অনেক রিস্কি মনে হলো, যে না ওকে আসলে চিঠি দেওয়া যাবে না, চিঠি না দিয়ে অন্য কোনভাবে তাকে প্রপোজ করা যায়, মানে অন্য কোন মাধ্যমে তাকে প্রপোজ করা যায়, সেই চিন্তাটাই তখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। পরে অনেক ঘোরাফেরা করার পরে আমি চিন্তা করলাম যে ওদের স্কুলেরই একটা মেয়ের মানে ওদের ক্লাসেরই একটা মেয়েকে আমি হায়ার করি। আমি এটাকে বললাম যে টিফিন আওয়ারে ওকে নিয়ে আমাদের ক্লাস 10-এর রুমে চলে আসবি। তা আমি আমার বলতেছে ভাই আমরা তো ক্লাস 10-এর রুমে যাই না, বড় ভাইরা থাকে। আমি বললাম যে দেখ টিফিন আওয়ারে কেউ থাকবে না, ক্লাস পুরো খালি থাকবে, তোরে নিয়ে আসিস। তা বলো আচ্ছা ঠিক আছে। ওই মেয়েটা তখন কী করলো, টিফিন আওয়ারে তৃষাকে নিয়ে আমার ক্লাসরুমে আসলো। আসার পরে আমি তখন বললাম যে তোমার আব্বুর নাম কি? বললো ওমক খান। তাই বাড়ির করে সব কিছু জিজ্ঞেস করলাম। তা ওই মেয়ে আমাকে আবার সিনিয়র ভাই হিসেবে, মানে স্কুলে ক্লাস 10-এ পড়ি তো ওই হিসাবে মোটামুটি অনেকটাই সম্মান করতেছে, অনেক ভদ্রভাবে আমার পাশে বসে খুবই সম্মান করতেছে। পরে আমি বললাম যে তৃষা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কিন্তু রাগ করবা না? পরে আমার বলে না ভাইয়া রাগ করবা না, আপনি বলেন। তুমি কি কাউকে ভালোবাসো, কারোর সাথে তোমার প্রেম ভালোবাসার সম্পর্ক আছে? মেয়েটা তখন খিলখিলিয়ে হেসে উঠছে, হেসে আমাকে বলতেছে ভাই এসব আপনি কী বলেন, প্রেম করা ভালোবাসার মতো বয়স কি আমার এখন হয়েছে নাকি? তা এখন তো প্রেম করার বয়স আপনাদের। আমি বললাম তাই, তুমি বুঝো যে আমার প্রেমের বয়স? বলে হ্যাঁ বুঝবো না কেন, ক্লাস 9-10-এর ছেলেরাই তো প্রেম করে, মেয়েরাই তো প্রেম করে, তা ক্লাস 6-এ মেয়েরা কি প্রেম পেতে করে নাকি? যদি এটাই বুঝে থাকো তাহলে তুমি এটা মনে করো যে আমার যেহেতু প্রেমের বয়স হয়েছে আমি একটা মেয়েকে ভালোবাসি। এখন এই মেয়েটার বয়স অনেক কম, অনেক ছোট মেয়েটা, আর আমি তাকে কীভাবে প্রপোজ করবো? ধরো এই মেয়েটা তোমাদের ক্লাসেই পড়ে। তৃষা তখন লাভ দুইটা বলতেছে ভাই এটা আপনি আমারে বলেন, এটা হচ্ছে আমার কাজ, আমার কাছে বলা মাত্রই দেখবেন যে আমি এই মেয়েকে মুহূর্তের মধ্যে পটিয়ে আপনার জন্য একেবারে ফিদা বানাই ফেলবো, আপনি আমাকে বলেন। আমি বললাম তোমাকে বলবো? বলে হ্যাঁ আমাকে বলেন। ওই সময় আমি কিন্তু আবার ব্যাগের মধ্যে আয়না রাখতাম, মানে আপনার আয়না, চিরুনি, মাথা আশ্রানোর জন্য এই জিনিসগুলো আমার মানে সবসময় থাকতো, আবার একটু ক্রিম, ফ্রেশ ওয়াশ এগুলো আমি আমার ব্যাগের মধ্যে রাখতাম স্কুল ব্যাগ থেকে আমি তখন আয়নাটা বের করলাম। আয়না বের করার পর ও তখন অবাক হয়ে তাকিয়ে আছে। ওর তাকিয়ে থাকা দেখে আমি তখন জিজ্ঞেস করলাম যে তৃষা তুমি কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছ তো?
আমি যে মানুষটাকে ভালোবাসি তোমার কিন্তু তাকে পটাইতে হবে এবং তুমি তাকে বলে আমার জন্য রেডি করবা। পরে আমাকে বলে ঠিক আছে ভাইয়া আমি রেডি করব, এবং সে যতই সুন্দরী হোক, আমাদের ক্লাসে তো আসলে সব মেয়েরাই আমার কথা শোনে, তা সে যেমনই হোক আমি এই মেয়েকে আপনার জন্য ফিট করবই, এতে আমার যাই হোক। আপনি শুধু আমাকে একটাবার ছবিটা দেখান বা ওই মেয়েকে আপনার নামটা বলেন। আয়নাটা বের করলাম, আয়না বের করে দেখো তো তোমার ছবি, তোমার মুখটা আগে দেখো তো। পরে আয়নাটা তো ছোটো ছিল, পরে বলো ভাই আমার তো পুরো মুখটা আসে না, ওর মুখটাই তো অনেক বড় ছিল, গালগুলো অনেক মোটা ছিল, কিন্তু অতটা মোটা ছিল না। কিছু মেয়ে থাকে না যে চেহারাটা একটু মোটা টাইপের কিন্তু শরীরটা অতটা মোটা না, ওরকম আর কি। পরে আমি বললাম আয়নার মধ্যে তুমি যে মানুষটাকে দেখতে পাচ্ছ তাকে চিনো? বলে চিনবো না কেন, এটা তো আমি বললাম নাম কি? বলে তৃষা। আমি বললাম আমি তৃষাকে ভালোবাসি। বলে মানি? আমি বললাম হ্যাঁ, তুমি যে তৃষাকে আয়নার মধ্যে দেখতে পাচ্ছ আমি সেই তৃষাকে ভালোবাসি। আমাকে বললো ভাই আপনি এটা কী বলেন, আপনি তৃষাকে ভালোবাসেন? আমি বললাম হ্যাঁ আমি তৃষাকে ভালোবাসি এবং এই তৃষাকে ম্যানেজ করে দেওয়ার দায়িত্ব তোমার। ও বলে আমিই তো তৃষা। আমি বললাম হ্যাঁ তুমিই তৃষা এবং আমি তোমাকে ভালোবাসি, তুমি তোমার নিজের সাথে কথা বলে তোমাকে আমার জন্য রেডি করো। এটা তখন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকে আসে। আমার বলে ভাইয়া এটা আমি কখনোই স্বপ্নেও চিন্তা করতে পারি নাই যে আপনি এইভাবে গড়িয়ে পেঁচিয়ে ডাইন বাও করে আপনার টার্গেটটা আমার উপরেই করবেন। আমি সিরিয়াসলি ভাইয়া অনেক অবাক হয়ে গেলাম। আমি তখন বললাম তুমি অবাক হও আর যাই হও, আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে ভালোবাসি, জীবনের বাকি সময়টা আমি তোমার সাথে কাটাতে চাই। ও আমাকে বলে আমি মাত্র ক্লাস 6 পড়ি, বাকি সময় তুমি কী করে পার করবো? আমি বললাম হ্যাঁ ক্লাস 6 পড়ে ছোটো মানুষ, আমার ভালোবাসাটা তোমার ওই ছোটো মানুষটাকেই ঘিরে, সো আমি তোমাকে ভালোবেসেই তোমাকে দিয়েই আমার বাকি জীবনটা কাটাতে চাই। ও তখন হাসতে হাসতে ক্লাস থেকে বেরিয়ে যায়, আমি ওর হাতটা চেপে ধরি। ও আমাকে বলে ভাইয়া আপনি যে তৃষাকে ভালোবাসেন সেই তৃষার সাথে আমি কথা বলবো গভীর রাতে, এবং গভীর রাতে কথা বলে জিজ্ঞেস করবো যে তৃষা মেয়েটা ক্লাস 10-এ পড়া সোহাগ ভাইকে ভালোবাসে কিনা, যদি ভালোবাসে তা আমি আপনাকে কালকে জানাই দিব। এটা বলার পর তখন চলে যায়। আমি তখন ওর চলে যাওয়ার পিছন থেকে তাকিয়ে আছি। ওর হাঁটা যে ভাই এত সুন্দর ছিল, ওর হাঁটা দেখলে যে কোনো মানুষ ফিদা হয়ে যাবে। কোমর দুলিয়ে খুব ছোট্ট মেয়ে এত সুন্দর করে হাঁটতে পারে আমি চিন্তাও করতে পারিনি। হেঁটে হেঁটে ও তখন চলে যায়। আমার মনের ভিতরে বৈশাখীর সুর বর করে। এমন করে ওর চলে যাওয়ার পরে পরের দিন ও তখন স্কুলে আসে। আমিও পরের দিন অনেক রেডি হয়ে আসি যে আজকে তো আমাকে ভালোবাসি বলবে বা কিছু একটা বলবে, বাট ও আমার সাথে আর কথা বলে না। আমি মোটামুটি আপনার ক্লাস বসে যাবে ওরে 2-3 বার ইশারা দিলাম, ও আমার কাছেও আসে না। একটা পর্যায়ে তখন লাঞ্চ আওয়ার হয়ে গেল, মানে লাঞ্চের টাইম হলো। ও তখন লাঞ্চের টাইমে আমি তখন পরিকল্পনা করলাম যে আমি ক্লাস 6-এর ক্লাসের দিকে যাবো, দেখি কিনা। ক্লাস 6-এর ক্লাসের দিকে যাই দেখতে পাই যে ও নাই, মানে ক্লাস 6-এর ওই দিকে গিয়ে দেখি জোর আমি দেখতে পাচ্ছি না। পরে কিরে কোথায় গেল, ওরে না দেখার পর আমি ওই যে ওদের ক্লাসের একটা মেয়েরে ঠিক করি, ওই মেয়েটারে ধরলাম, ধরে বলতেছি কী ব্যাপার তৃষা কইরে? বলো ভাইয়া তৃষা তো বাড়িতে চলে গেছে। কখন? বলে লাঞ্চের সময়, ও ছুটি নিয়ে চলে গেছে, ওর নাকি পেট ব্যথা। তাই আমি বললাম কী রে পেট ব্যথা ছুটি নিয়ে চলে গেলো, আমার তো বিষয়টা অনেক খারাপ লাগলো আর কি, চলে গেল কেন? যাই হোক আমি আমার ক্লাস সম্পন্ন করলাম, করে স্কুলটা ছুটি হলো ক্লাস 4টা বাজে। আমি তখন ওদের বাড়ির ওইদিকে গেলাম, ওদের বাড়ির ওইদিকে গিয়া ঘোরাফেরা করতেছি, মানে ওরে আর দেখি না। প্রায় 5টার পরে আমি তখন বাড়িতে গেলাম সন্ধ্যার দিকে। বাড়িতে যাওয়ার পর আম্মা তো বকাঝোকা করে, 4টা বাজে স্কুল ছুটি হয়েছে, সবাই চলে আসছে, আমি কেন 5টা পর্যন্ত ওয়েট করলাম, এই সে অনেক কথাবার্তা। রেডিমেডে হয়ে মনটাকে আসলে বুঝাইতে পারতেছি না, মনের ভিতরে এক অজানা কষ্ট কাজ করতেছে। একটু একটু করে কষ্টের পরিমাণটা এতটাই তীব্র হতে যাচ্ছে যে আমার মনে হয় যেন কোনো একজন বা কেউ একজন আমার ভিতরে থেকে আমার হাড়, কলিজা, আমার মাংস, আমার হাড্ডি এগুলোকে চিবিয়ে খেয়ে যাচ্ছে। এরকম করে কষ্ট হতে হতে একটা পর্যায়ে ভাবলাম যে না আমি আর থাকতে পারবো না। রাত 11টার দিকে ওদের বাড়ির সামনে আমি তখন ঘুমিয়ে পড়ি, মানে ওদের বাড়ির সামনে একটা টুল ছিল, টুলের মধ্যে ঘুমিয়ে পড়ি। এবং আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখি যে মাদ্রাসার থেকে, মানে ওইখানে তো মাদ্রাসায় যাই, শীতকাল ছিল ওই সময়টা মোটামুটি একটু, তো মাদ্রাসায় যাওয়ার সময় বাচ্চারা তখন দেখে আমি শুয়ে আছি, সবাই তখন আমার নিয়ে হাসাহাসি করে। এবং একটা পর্যায়ে আমার তখন ঘুম ভাঙার পর আমার বলে, আমার তো এখানে মোটামুটি প্রায় অনেকেই চিনে, বলে কী ব্যাপার সোহাগ ভাই আপনি ঘুমিয়ে আসেন? ওই পিচ্ছি বাচ্চাগুলো আর কি, স্কুল থেকে যাওয়ার সময় ওদের সাথে কথাবার্তা বলি তো চকলেট দিয়ে ওই হিসেবে। পরে আমি লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাই। বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে মা তো গালাগালি করতেছে, কই গেলাম, সারা রাত আসলাম না। সকালবেলা স্কুলে আসছি, আসার পরে তৃষা তখন মুচকে হাসতেছে। তা আমার হাসা দেখে আমার আরও বেশি রাগ লাগতেছে, কিরকম হাসতেছে কেন? আমার 12টা বাজাই দিল, কালকে সারা রাত ওদের বাড়ির সামনে কাটাই দিলাম। তা এবার আমি চিন্তা করলাম যে ওর সাথে যেমনি পরে আমি কথা বলবো। পরে অন্য মেয়েদের সামনে ডাক দিচ্ছে, তৃষা এদিকে আসো তোমার সাথে কথা আছে। আমাকে দেখে পরে যখন তো অন্য মেয়েদের সামনে ডাক দিচ্ছে, পরে আসছে, আসা বলে কী ব্যাপার ভাইয়া, শখ ভাইয়া বলেন। আমি বললাম ওর সাথে আর 2টা মেয়ে ছিল, আমি 2টারে বললাম যে তোরা যা, আমি একটু তৃষার সাথে কথা বলবো।
বাকি দূরে চলে গেল, দাঁড়ায় আসতে বললাম যে কী ব্যাপার তৃষা, এটা কী হচ্ছে? মানে আমি বললাম আপনাকে জিজ্ঞেস করবো কী হচ্ছে, আপনার নাকি কালকে আমি বাচ্চাদের কাছ থেকে শুনলাম আপনি আমাদের বাসার সামনে টুলের মধ্যে ঘুমিয়ে গেছেন, ঘটনা কি? আমি বললাম আপনার ঘর বাড়ি নাই নাকি? আমি তখন বললাম যে দেখো তুমি জানো আমি কেন ক্লাস টুলের মধ্যে ঘুমাইছি, আমার বাপের আশপাশে থাকার পর আমি টুলের মধ্যে ঘুমাইছি কেন, এটা তুমি ভালো করে জানো। ও বলে কেন ঘুমাইছেন? আমি প্রস্রাব করলে দেখার জন্য, এটা বলেও তখন হাসি দিয়ে চলে গেছে। কিরে ভাই, কোনোভাবেই তো ওর সাথে আমি রিলেশনে যেতে পারতেছি না। এরপরে আবার একইভাবে আমার কাছ থেকে পিস 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 করে ও হেঁটে যাচ্ছে, মানে আমার সামনে আর পড়তেছে না। সময়গুলো এভাবে পাস হচ্ছে, বুকের ভিতর কষ্টের পরিমাণও বাড়তেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হতে তখন এসএসসি পরীক্ষা চলে আসে, এবং এসএসসি পরীক্ষার সময় তো ধরনের পড়াশোনার অনেক চাপ। আমি তখন এই পড়াশোনা নিয়ে মোটামুটি একটু ব্যস্ত হয়ে গেলাম, পড়াশোনা করতেছি। আগের মতো আর ওর পিছনে টাইম দেওয়া হয় না, ওর পাশে যাওয়া হয় না। এবং একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম। তো এসএসসি পরীক্ষা যেহেতু দিয়েই দিছি, তা আমি তো আর স্কুলে যেতে পারবো না। পরে আমার স্কুলে যাই না, কিন্তু স্কুলের বিভিন্ন অনুষ্ঠান বা স্কুলের সামনে মাঠে খেলাধুলা থেকে যা টুকিটাকি স্কুলের যে কোনো ইয়েতে আমরা তখন একসাথে একত্র হই এবং সবাই মিলে আসি, ঘোরাফেরা করে অনেক কিছুই করি। এরকম একদিন হলো কি, আমরা মাঠের মধ্যে খেলতেছিলাম, এটা প্রায় আরও আমার পরীক্ষা দেওয়ার রেজাল্ট আউট হওয়ার আগে। মাঠের মধ্যে খেলতেছিলাম, খেলার পরে বৃষ্টি আসছে। ওই সময় ধরেন আপনার মানে লাস্টের যে 2টা ক্লাস, ওই 2টা ক্লাস হবে না, মানে আপনার যে স্কুলের ভিতরে ইলেকট্রিসিটি মানে বর্ষাকাল ছিল তো ধরেন একদম পুরো চারদিকে অন্ধকার হয়ে গেছে, অন্ধকারচ্ছন্ন অবস্থা, মানে মেঘ ধরে আছে আকাশে, যার জন্য অন্ধকার হয়ে গেছে। তার উপর আবার স্কুলের যে লাইট ছিল, লাইটগুলো নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিসিটি নষ্ট হয়ে গেছে। দেন গরম পড়তেছে প্রচণ্ড রকমের, এবং বৃষ্টিও আসবে, তো যার জন্য শেষে 2টা ক্লাস তারা অফ করে দিল, যে শেষে 2টা ক্লাস করতে হবে না। এই অবস্থার ভিতরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তা বৃষ্টি শুরু হওয়ার পরে আমি তখন করলাম কি, পাশের ক্লাসে গিয়ে মানে স্কুলের মানে সামনের যে জায়গাটা আছে ওইটার মধ্যে চাউনির মধ্যে গিয়ে দাঁড়াইলাম আমি একা। আমার বন্ধু আরেকটা আছে, বাট ও আমার কাছ থেকে একটু দূরে। পরে দাঁড়ায় এসে দেখলাম যে হঠাৎ করে স্কুলের বাথরুমের দিক থেকে, মানে স্কুলের বাথরুমের ভিতর থেকে কেমন জানি একটা সিগারেটের ঘ্রাণ আসতেছে, মানে সিগারেটের ঘ্রাণ আসতেছে এবং ধোঁয়া উঠতেছে। তো আমি যেখানে দাঁড়িয়েছি ওইটার পাশেই হচ্ছে বাথরুমটা আর কি, স্কুলের যে বাথরুম। আমি চিন্তা করতেছি কিরে, বাথরুমের ভিতর থেকে এরকম করে ধোঁয়া আসতেছে, ঘটনাটা কি? বাথরুমে ধোঁয়া আসবে কেন? পরে আমি গিয়া চিন্তা করলাম যে আশেপাশে তো ধরেন অনেক মাঠে মানে ফসলি জমি আছে, কোনো কৃষক সম্ভবত বাথরুম ইউজ করার জন্য আসছে, বাথরুম ইউজ করতেছে। তা স্কুলের বাথরুম কেন মানে অন্য লোকে ব্যবহার করবে, এই বিষয়টা তখন আমার কাছে খারাপ লাগলো। ইভেন যে বাথরুমে মেয়েরা যায়, ছেলেরা যায়, এরকম একটা বাথরুমের ভিতরে কেন সে সিগারেট খাবে? এবং সিগারেট খাওয়ার পর তো জায়গাটা অনেক গন্ধ হয়ে যায়, বিশ্রী গন্ধ। তা এরকম গন্ধ হয়ে যাবে কেন, এটা করবে কেন? মানে নিজের ভিতরে তখন একটা প্রতিবাদ করার জন্য একটা প্রতিবাদী মানুষ আমি তখন হয়ে গেলাম। গিয়ে আমি তখন মানে দরজার মধ্যে ধাপ করে ধাক্কাইতেছি, কি ভিতর থেকে দরজা খুলে না। এই মিয়া, দরজা খুলেন, সিগারেট খাচ্ছেন, ভিতরে কে দরজা খুলেন? 2-3 বার বলার পরে বাইরে যখন দরজা খুলছে, দরজা খোলার পর আমি দেখলাম যে এই বাথরুমের ভিতরে আর কেউ না, আমার এই ভালোবাসার মানুষ তৃষা, এবং তৃষার সাথে যে মেয়েটাকে আমি তৃষাকে প্রপোজ করেছিলাম, যে মেয়েটার সামনে, এই 2টা মেয়ে। আমি তখন বললাম, সোনার চান পিতলা ঘুঘু, তোমরা বাথরুমের ভিতরে ঢুকে বিড়ি খাও? তা আমারে বলতেছে, ভাইয়া আপনার পায়ে ধরিয়া আপনি বললেন না। আমি বললাম, এখনই আমি যাইয়া সাজু স্যারকে বলতেছি। আমাদের স্কুলের সবচেয়ে মানে মারাত্মক লেভেলের স্যার ছিল সাজু স্যার, এত পরিমাণের মেজাজ যে মাথায় ওটা আসার দিব। তৃষা তখন আমার পা চেপে ধরছে, যে আপনার পায়ে ধরতেছি, আপনি বললেন না। আমি বললাম ঠিক আছে, এই এদিকে বন্ধু আমার একটা ছিল, ওরে ডাক দিলাম। ওরে বললাম যে দেখে 2টা সিগারেট খেয়েছে। ও বলে কই, সেই সাধু স্যারের কাছে কম, আমাকে তুই যাস, স্যারের কাছে কোয়া লাগবে না, আমি দেখতেছি। মানে একজন সাক্ষী করাইলাম। আমি তখন ওদেরকে পার করলাম, কারণ বলে যে তৃষা, শর্ত একটাই, শর্ত হচ্ছে প্রতিদিন রাত্র 11টা বাজে আমি তোমাদের বাড়ির পিছনে একটা জাম গাছ আছে, অনেক বড় জাম গাছ, যে জামের গাছের নিচে দাঁড়ামু, তুমি প্রত্যেক দিন আসবা 11টা থেকে 11টা বাজে বরাবর চলে আসবা। যদি না আসো, যেদিন মনে করো তুমি আসবা না, সেদিন আমি তোমার এই কথাটা আমি শিক্ষকদেরকে বলে দিব, মানে বিশেষ করে সাধু স্যারকে বলবো। আমার বলে, আপনি যদি বলেন সারা রাত আসতে, আমি সারা রাতে এসে আপনার পা টিপে দিব, তা আপনি বললেন না। ঠিক আছে, লেট স্টার্ট টুডে, এবং আজকে থেকে তোমার শুরু হতে যাচ্ছে, তুমি আজকে 11টা বাজে ওখানে আসবা। ও বলে আচ্ছা ঠিক আছে, আমি আসবো। তাই বললাম ঠিক আছে ফাইন। এই কথা বলার পরে ও তখন ক্লাসের দিকে চলে গেল, এবং আমি তখন একটু একটু করে আমার বাড়ির দিকে চলে গেলাম, মানে বৃষ্টিও কমলো, বাড়ির দিকে গেলাম। তো ওই দিন রাত 10টা থেকে তো আমি খুব প্রিপারেড, যে আসবে 10:30 বাজে। আমি গিয়ে ওই জাম গাছের নিচে দাঁড়াইছি। জাম গাছটা একটু আপনার চারদিকে একটু ঝোপঝাড় আছে, ঝোপঝাড়ের মধ্যে জাম গাছটা, এবং এক পাশে হচ্ছে ফসলি জমি, আর অন্যদিকে হচ্ছে মানুষের ঘর বাড়ি, অন্য 3 দিকে। তা এবার দেখলাম যে ও আস্তে আস্তে করে প্রায় 11টার আগেই চলে আসতেছে, মানে হাতে একটা ছোট্ট লাইট নিয়ে, মানে ওই যে আপনার যে ছোটো টর্চ লাইটগুলো, এগুলো নিয়ে।
আসার পরে বলতেছে যে শখ ভাই আপনি এখানে এখন আসছো? পরে বলে হ্যাঁ আসছি, আপনি আমার কী করবেন? আমি বললাম কিছু করবো না। বলে আপনার পায়ে ধরে, মানে ছোটো মানুষ কিছু কইরেন না। আমি না না ধুর কিছু করবো কেন, তোমার আনছি কথা বলার জন্য, আচ্ছা বসো। পরে বৈশা বৈশা তার সাথে কথা বলতেছে, ও হুঁ হুঁ করে আমার কথা শুনতেছে। এবং কথা শুনতে শুনতে একটা পর্যায়ে আমার কাঁধের মধ্যে ঘুমিয়ে গেছে। মানে কাঁধের মধ্যে যখন ঘুমিয়ে গেছে, বাইরে ভাই আকাশে তখন এত বড় একটা চাঁদ এবং জোনাকিরা চারপাশে পাহারা দিচ্ছিল। রাতের ওই গুটগুটি অন্ধকারে দূর থেকে বাতাসের সোহ সোহ মোহমোহ শব্দে ভালোবাসার মানুষটা আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আমার কাছে মনে হয় যে স্বর্গীয় সুখ মনে হয় এটাই, এবং বেঁচে থাকার জন্য ঠিক এটুকুই যথেষ্ট। ভালোবাসার মানুষটার মাথায় তখন আস্তে আস্তে করে হাত বোলাই দিচ্ছিলাম। একটা জিনিস খুব খেয়াল করে দেখবেন, একটা মানুষ যখন ঘুমিয়ে থাকে না, তখনই তারা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার মনে হয় যে ঘন্টার পর ঘন্টা আমি তৃষার মুখের দিকে তাকিয়ে আছি। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে 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 একটা পর্যায়ে আমি কেমন জানি অন্য কোনো রাজ্যে হারিয়ে গেলাম। কিছুক্ষণ পরে ওর ঘুম ভেঙে গেল। ওর ঘুম ভাঙার পর তখন বলতেছে তখন দেখলাম ঘড়িতে প্রায় রাত 2টার কাছাকাছি বাজে। আসলো 11টা, 12টা, 1টা, 2টা, প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে আমরা একসাথে ছিলাম। ও আমাকে বলে এখন আমাকে ছুটি দেন, আমি যাই। বলে যেতে পারি এক শর্তে, যদি কালকে ঠিক একই সময় তুমি এখানে আসো। ও বলে জানেন আমার আসাটা অনেক কষ্টকর। আমি মা বলেছে দরজা বন্ধ না করার জন্য। আমি দরজা বন্ধ করে ঘুমাই। যে কোনো সময় মা যদি এসে দরজা ধাক্কায় বা যদি আমি দরজা না খুলি, পিছনে দরজা যদি খোলা পাই, তাহলে আমার খুব সমস্যা করবে। আমি বললাম তা আমি জানি না, তোমার আশাই লাগবে। ও বলে আচ্ছা ঠিক আছে আসবো। এই বলে আমি তখন বিদায় নিয়ে চলে আসলাম এবং ওই দিনটাও আমার কোনোভাবে কেটে গেল। এবং পরের দিন সে আবারও আসবে। আমি একইভাবে সারাটা দিন ঘুমাইলাম এবং পরের দিন সকালবেলা ও আসলো, সরি আপনার রাতের বেলায় 11টার দিকেও একইভাবে আসলো। এবং সেই রাতও আমরা খুব মুখরভাবে কাটাইলাম। এই রাতটা কাটার পরে এবার তৃতীয় রাতের খেলা। আমি তৃতীয় রাতে চিন্তা করতেছি ওকে যে আমি তৃতীয় রাতে আনবো। দেখা যায় যে প্রতিদিন ও কিন্তু আবার, আমি একটু বেশি বলে রাখি, ওরা কিন্তু অনেক বড়লোক, মানে এত বড়লোক, খানবাড়ির মেয়ে তো, মানে ওদের এত পরিমাণের জায়গা সম্পত্তি, এত প্রপার্টি এদের, মানে খানবাড়ির মানুষের, যে তারা আমাদেরকে কয়েক হাজার বার করে কিনতে পারবে এক একটা ফ্যামিলিকে। তাদের টাকা পয়সা, মানে প্রচুর ধনী লোক, এক কথায় যেটা অনেক ধনী। তো এখন এভাবে তো আসলে মানে কোনো কিছু বলাও যাবে না, এত ধনী মানুষের মেয়ে। তা ঠিক আছে, পরে চিন্তা করতেছি তৃতীয় রাত আসতেছে এবং ও যে মাঝে মাঝে এরকম শেষ রাতের দিকে বা রাত 11টার দিকে চলে আসে, সারা রাত আমার সাথে থাকে। ওর তো পড়াশোনারও 12টা বেজে যাচ্ছে, তো পড়াশোনা করতে পারে না। এবং পড়াশোনা করতে পারে না এটা এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো দিন যদি ধরেন ওর মা ঘরের দরজা ধাক্কাইলো এবং ধাক্কায় ওর ঘরের ভিতরে দেখলো না, তো এরপরও তো ওর একটা কলঙ্ক হয়ে যাবে। এবং সেকেন্ডলি ও যে রাত্রেবেলা এখানে আমার সাথে আসে, তো ছোটো মানুষ অত কিছু বুঝে না। অনেকেই মাছ ধরার জন্য খালি বিলে ঘোরাফেরা করে, বা ওদের মাঝে কেউ যদি ওকে দেখে ফেলে তাহলে তো ওর কলঙ্ক হয়ে যাবে। তো এই যে এতগুলো সমস্যা হবে, তো আমি মেয়েটাকে নিয়ে আসতেছি। আমার কাছে খুব খারাপ লাগলো আর কি, যে পরে আবার কি হয় না হয়। আজকে থেকে আমি ওরা আর আনবো না, যেহেতু আসলে জোর করে তো কোনো কিছুই হয় না। এভাবে ওকে একটা ট্র্যাপে ফেলে আনি, ওর নিজের কলঙ্ক করে তো লাভ নাই। সত্যি তো এটা, যে যাকে ভালোবাসে তাকে ভালো রাখে। সো আমি তাকে ভালো রাখবো, আমি তাকে এইভাবে ডাকবো না। এক পর্যায়ে ওই দিন রাতের বেলা ও যখন আসলো, আসার পর আমি বললাম তৃষা, আমি আজকে তোমাকে কয়টা কথা বলবো, তুমি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। একটা কথা মনে রেখো, জোর করে রাজ্য জয় করা যায়, কিন্তু জোর করে কারো মন জয় করা যায় না। আমি সোহাগ যতই চেষ্টা করি, তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি তোমার ভালোবাসাটা কোনো সময়ে পাবো না, কারণ মনের উপরে কোনো জোর খাটে না। আমি তোমাকে প্রতিদিন এখানে আনি, আমি জানি তোমার পড়াশোনার ক্ষতি হয় এবং সর্বোপরি তুমি খুব প্রবলেমে থাকো। তো আমি আজকে তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি কালকে রাতে এসো। আর যদি ভালো না বাসো, তুমি আইসো না। কিন্তু মনে রাখো, তুমি আসো বা না আসো, আমি এই কথা, স্যার তো দূরের কথা, আমি এলাকার কাউকে জানাবো না যে তুমি স্কুলের বাথরুমে ঢুকে বিড়ি খেয়েছো। এটা আমি কাউকেই বলবো না। তুমি আসলে আসবা, না আসলে নাই, আমি কাউকে বলবো না। তবে হ্যাঁ, আমি তোমার জন্য আগামী দিন অপেক্ষা করব, এবং যদি তুমি আসো তবে আমি তোমাকে ভালোবাসবো, আর যদি আসো তবে আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবেসে এসেছো। এটাই তোমার সাথে আমার কথা। তুমি এখন যাও। মেয়ে তখন অনেক শান্ত নজরে আমার দিকে তাকায় থাকে। চাঁদের আলো ওর মুখের মধ্যে পড়তেছে, মনে হয় আসমানের একটা চাঁদ আর মাটিতে আরেকটা চাঁদ। ও তখন বললো আপনি কাউকে বলবেন না? আমি বললাম না, আমার মাথায় হাত দিয়ে আমার মায়ের কসম করে বললাম যে তুমি যে বিড়ি খেয়েছো এটা আমি কারো কাছে বলবো না। এটা তোমার পরীক্ষা। তুমি যদি কালকে আসো,
তাহলে আমি ভাববো যে তুমি আমাকে ভালোবেসে এসেছো এবং তুমি আমাকে ভালোবাসবা। আর যদি না আসো আমি বলবো যে তুমি আমাকে ভালোবাসো না, দেন তুমি আসো নাই, এবং না আসলে আমি কারো কাছে বলবো না। এটা বলে ওকে বিদায় নেবে তখন বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে ভাই আমার মনটার ভিতরে কেমন জানি কষ্ট কাজ করতেছে, একটু একটু করে খারাপ লাগা কাজ করতেছে। ও আদৌ আসবে কি না, যদি না আসে আমি তো মরে যাব, আমি এত কষ্ট পাবো আমি বলে বোঝাতে পারবো না। পরের দিন, পরের রাত প্রায় রাত 10টার দিকে আমি তখন ওখানে গিয়ে দাঁড়ায় আছি। রাত 10টার দিকে দাঁড়ায় আছি যে দেখি ও আসে কিনা। ওর অপেক্ষায় আমি জাম গাছের নিচে বসে আছি। ঘড়ির দিকে তাকায় দেখি রাত 11টা বেজে গেছে। আমার ভালোবাসার মানুষটা এলো না। প্রতিদিন 10:30টার মধ্যে চলে আসে, আজকে প্রায় 11টা বেজে গেল, আসলো না। আমি এদিকে ওইদিকে তাকাচ্ছি, চারদিকে গুটগুটে অন্ধকার, জোনাকি পোকাগুলো নাচানাচি করতেছে, আকাশে চারটা ঝুলে আছে। যাকে নিয়ে এত আয়োজন, সে ভালোবাসার মানুষটাই আমার পাশে নাই। চোখের পানিগুলো টলমল করতেছিল। ঘড়ির দিকে তাকায় দেখি রাত্র 11:30 বেজে গেছে। তখন আর কান্না ধরে রাখতে পারিনি। একটা পর্যায়ে ঘুমড়ে ঘুমড়ে কান্না করতে শুরু করলাম। রাত্র প্রায় 12টা বেজে গেল, তখন পর্যন্ত তৃষার কোনো খবর নাই। তখন মনে হলো ও মনে হয় আর আসবে না, ও সম্ভবত আর আসবে না, এবং ও এটাই মনে হলো যেন আসবে না। এই বলে প্রায় 12টা 20 যখন বাজে, আমি তখন আস্তে আস্তে করে চিন্তা করতেছি উঠে যাব বলে আমি যখন উঠে আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে কে যেন এসে আমার হাতটা ধরলো। আমি তখন ফিরে তাকাই দেখি যেটা আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ তৃষা। আমি তখন বললাম, তৃষা তুমি 12টা 20 আসছো, তোমার বাসায় কোনো সমস্যা হয়েছে, এত লেট করে আসছো কেন? ও আমাকে বলে, আজকে আমার আসার কথা ছিল। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, তোমার ইচ্ছায় তোমার আসার কথা ছিল। আমি বলে, তাহলে আমি তো আমার ইচ্ছে এসেছি। আমি বললাম, তাহলে তো লেট করে আসলে কেন? তুমি কি মনের সাথে আলোচনা করেছো? আমাকে, আমি লেট করেছি, আপনি কটা বাজে এসেছেন? আমি বললাম, আমি তো 11টার অনেক আগে এসেছি। ও আমাকে বলে, রাত 9টা থেকে আমি এখানেই। হ্যাঁ বললাম, মানে রাত 9টা 10টা 11টা 12টা 4 ঘন্টা তুমি এখানে কোথায়? ও আমাকে বলে, ঝোপের মধ্যে লুকাইছিলাম। আমি বলি, মানি? ও বলে, হ্যাঁ, আমি ঝোপের মধ্যে লুকিয়ে থেকে দেখতেছিলাম যে আপনি আসেন কি না। আপনি আসলেন, আপনি বসলেন, এবং আপনি বসে বসে একটু পর পর ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। আমি ঝোপের মধ্যে বসে বসে দেখতেছিলাম যে আমার জন্য আমার ভালোবাসার মানুষটা কতক্ষণ অপেক্ষা করতে পারে। 1 ঘন্টা 20 মিনিট আমার জন্য অপেক্ষা করেছেন, অনেক কিছু। রাতে 1 ঘন্টা 20 মিনিট এখানে বসে বসে মশার কামড় খেয়েছেন আমার জন্য। আমি বললাম, আমি 1 ঘন্টা 20 মিনিটে মোটামুটি একটু পরিষ্কার জায়গার মধ্যে মশার কামড় খেয়েছি, আর আমার ভালোবাসার মানুষটা প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে ঝোপের মধ্যে বসে বসে যে মশার কামড় খাইল। তাহলে এবার বলো তো, কে কাকে বেশি ভালোবাসে? ও আমাকে বলে, আপনার ভালোবাসার মানুষ তৃষা আপনাকে আপনার চেয়েও বেশি ভালোবাসে। আপনি তাকে কোনো দিন ছেড়ে যাবেন না তো? আমি বলি, কেন? জীবন থাকতে আমি আমার ভালোবাসার মানুষটাকে কোনো দিনও ছাড়ব না। এই বলে ওকে বুকে জড়িয়ে ধরে আমি যেন অন্য কোনো স্বর্গরাজ্যে হারিয়ে গেলাম। এরপর থেকে শুরু হলো একটা মিষ্টি প্রেমের সম্পর্ক। ও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। একটু একটু করে আমাদের ভালোবাসার প্রবণতা বাড়তেই থাকে। ওর ঘরে মোবাইল আছে, যদিও আর হাতে কোনো পার্সোনাল মোবাইল নেই। ওর ঘরে মোবাইলতে আমাকে ফোন করি, তৃষা কোথায় আছো, কী করতেছো? ওর সাথে আমার কথোপকথন হচ্ছে, ভালোবাসাবাসি হচ্ছে। একটা পর্যায়ে এসএসসি রেজাল্ট আউট হলো। তবে এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি তখন এসএসসিতে একটা সাবজেক্টে ফেল করলাম, এবং সেটা হচ্ছে ইংলিশ। সেকেন্ড পার্টে আমি ফেল করলাম, কারণ সেকেন্ড পার্ট আমার কাছে অনেক হার্ড মনে হলো, এবং এই জন্য সেকেন্ড পার্টে ফেল করার পরে আমার বাবা মা দুজনে অনেক ভেঙে পড়লো। আর বাবা তখন বিদেশে থাকে, বাবারও মনটা অনেক ভেঙে গেল যে একমাত্র ছেলে। আমার বোনগুলো অনেক মেধাবী ছিল, বাট আমি ফেল করলাম। আব্বু অনেক মন খারাপ করলো, আম্মু তো আরও বেশি মন খারাপ করলো, কাকা জেঠু সবার অনেক মন খারাপ। একটা পর্যায়ে মনের ভিতরে কেমন যেন একটা কষ্ট কাজ করতেছে। পরিকল্পনা করতেছি দেশের বাইরে চলে যাব, মানে ভাল লাগতেছে না, এরকম একটা প্ল্যানিং করি। আব্বু হুটহাট করে সিদ্ধান্ত নিল যে আমাকে দেশের বাইরে নিয়ে চলে যাবে। তো তখন সবেমাত্র আপনার এসএসসি রেজাল্ট আউট হয়েছে, ও তো ক্লাস 6 থেকে ক্লাস 7-এ উঠবে। তাই চিন্তা করতেছে কী করা যায়, ক্লাস 7 উঠবে, মানে ভিতরেও কেমন যেন একটা কষ্ট কাজ করতেছে। পরে আব্বা দিক দিয়ে বিদেশ নিয়ে চলে যাবে, আব্বা প্ল্যানিং করতেছে। আমি খুব কষ্ট করে 1 বছর পিছিয়ে নিলাম, 1 বছর পিছালাম, এবং কোনোভাবে আব্বা আমাকে ছাড়বে না। মানে ও তখন ক্লাস 7 থেকে ফাইনাল পরীক্ষা দিবে ক্লাস 7-এ। ওই সময় আমার আব্বা এর জায়গায় বাবা আমার জন্য ভিসা রেডি করছে, আমি সেটা ক্যান্সেল করলাম। এরপরে বাবা আমাকে নিয়ে যাবেই যাবে। এবার আমার খুব কঠিনভাবে আমাকে ধরছে। বাবা আমাকে নিয়ে ওখানে বাবার যে ব্যবসা আছে, বাবার ব্যবসা আমাকে বসাবে, বাবার দোকান আছে, দোকানে আমাকে বসিয়ে বাবা একেবারে চলে আসবে। তো তখন তৃষা হচ্ছে মাত্র ক্লাস 7-এ পড়ে।
তো ক্লাস 7-এ পড়া অবস্থায় তো আসলে ও আমাকে সাথে বিয়ে কখনোই সম্ভব না। এটা কোরবান হয়ে গেল, এটা খানবাড়ির পরিবার বা আপনার যেই আছে তৃষার ফ্যামিলি আছে, তারা তো কোনো সময়ই মানবে না, ওরা তো জীবনও দেবে না। পরে চিন্তা করতেছি কী করা যায়, ক্লাস 7-এ পরেও মাত্র, এখন এই দিক দিয়ে আমার বিদেশে যেতে হবে, বাবার শারীরিক অবস্থা ভালো না, বাবা অনেক অসুস্থ, বাবা দেশে চলে আসবে, বাবা এসে বাবার ব্যবসা বাণিজ্যগুলো আমাকে ধরাই দিবে, আমাকে বুঝিয়ে দিবে। তা এখন যদি আমি না যাই তাহলে আমার আব্বা একেবারে চলে আসবে, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওই সময় আস্তে আস্তে করে আমাদের ফ্যামিলি তো একটা ফাটল ধরেছে, যেমন আমার দাদা দাদি দুজনেই মারা গেল এরই মাঝে, আর কাকারা যারা আছে তারা এবং কাকা আমার জেঠু সবাই জমি জমা ভাগ করে ফেললো, যে যার মতো ভাগ হয়ে গেল। আমার আব্বার সাথে আমার কাকাদের জেঠুর অনেক ঝামেলা হলো, কারণ আমার আব্বা অনেক টাকা পয়সা দিছে, আমার জেঠুরা বা আমার কাকা এগুলো মেনে নিচ্ছে না। আমার আব্বার অনেক টাকা তারা খাইছে, বাট তারা এখন এসব স্বীকার করে না বা কোনো কিছু বলে না। তো যাই হোক, আমি আর এসব কোনো কিছু না বলে আমি আমার মতো করে পড়ে আছি, যে দেখা যাক কী হয়। তো একটা পর্যায়ে আমার তখন ভিসা হয়ে গেল, আমি চলে যাব। তৃষা কান্নাকাটি করতে আসছে যে দেখো আমি তোকে অনেক ভালোবাসি, তুমি চলে গেলে। আমি বললাম যে দেখো আমি তো চলে যাচ্ছি, তো একটা কাজ করে যাই, কারণ আমি যদি ওখানে চলে যাই আমি আসতে যে সময়টা লাগবে হয়তো 2 থেকে 3 বছর, এবং 2-3 বছর পরে তুমি তখন ক্লাস 9-10-এ পড়বা, ওই সময় আমি তোমার বিয়ে করে ফেলতে পারবো, কারণ তখন তোমার বিয়ের বয়স হবে। তো এখন যেহেতু তুমি ছোটো, বাট আমি তারপরে তোমাকে এভাবে ছেড়ে যাবো না, আমি তোমার সাথে ফোনে কথা বলবো, তো এটা আমার জন্য একটা পাপ হবে, তো এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। ও আমাকে বলে আমার বিয়ে তো আমার পরিবার মানার দরকার নেই, আমি একটা হুজুর ঠিক করবো, সেই হুজুরের সাথে আমরা শুধু কলমা করবো, তুমিও কলমা পড়বো, আমিও কলমা পড়বো, জাস্ট কাবিনটা না হয় পরেই হবে, কাবিনের বিষয়ে। তো এই কথা বলার পরে দেন আমি তখন কী করলাম, তৃষাকে আমাদের এলাকারই একটা হুজুর আছে, হুজুরকে টাকা পয়সা দিয়ে কোনোভাবে হুজুরকে আমি ম্যানেজ করলাম, এবং হুজুরকে ম্যানেজ করার পরে আমি তখন তৃষাকে বিয়ে করলাম। এবং তৃষাকে বিয়ে করার পরে দেন তৃষা তখন দেশে, আমি তখন মরুর দেশ কাতারের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা পর্যায়ে কাতার গিয়ে আমার বাবার কাছে পৌঁছাইলাম, বাবার দোকানপাট আছে মোটামুটি খুব ভালো দোকান, কর্মচারীও আছে কয়েকজন। দেন আমি তখন আমার আব্বার সাথে ছিলাম, এবং থাকা অবস্থায় আমার আব্বা তখন বলতেছে যে দেখ আমি বরিশালের একটা ছেলে সাইমন, ওই ছেলেটারে আনতেছি, ও এখানে আসবে, এবং এই ছেলেটার বাবা চলে গেছে 2-3 বছর হয়েছে, ছেলেটা নাকি বড় হয়েছে, তার বাবা আমার রিকোয়েস্ট করলো যে ছেলেটারে আনবো, ছেলেটাও তোর বয়সী, তা ও আসবে, ছেলেটারে দেখিস। আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে। তো বাবার সাথে কথাবার্তা বলে বাবা তখন দেশে চলে গেলাম, মনটা অনেক খারাপ, সারাক্ষণে কান্নাকাটি করি। এরই মাঝে হঠাৎ করে তখন সাইমন দেশে আসছে, মানে কাতারে আসছে। সাইমন হচ্ছে আমার আব্বার দোকানে কাজ করতো, কর্মচারীর ছেলে। তা সাইমন আসার পরে ও দেখলাম খুব ফ্রেন্ডলি একটা ছেলে, বরিশালের মানুষ তো একটু অন্যরকম হয় আমার কাছে মনে হলো আর কি, বাট ও কিন্তু অনেক ফ্রেন্ডলি, আমার সাথে অনেক মধুরভাবে মিশে অনেক সুন্দর করে কথাবার্তা বলে, খুবই ফ্রেন্ডলি। আমার খুব ভালো লাগলো ওরে, খুবই ভালো লাগলো, ভালো লাগার মতো একটা ছেলে। ওর সাথে মিশে টিশে আমি খুব কঠিনভাবে ওর সাথে কথাবার্তা বলি, তা ও আমারে বুঝে, আমি ওরে বুঝি, খুব ফ্রেন্ডলি। এই যে আমার মনের ভিতরে একটা কষ্ট কাজ করতেছে, এই কষ্টটা আস্তে 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 করে একটু একটু করে নিলামের দিকে যাচ্ছে। তো তখন মোবাইলে ফেসবুকের আবিষ্কার হলো, বা ফেসবুক চালাচ্ছে অনেকেই, তখন উড়াধুরা ফেসবুক, ফেসবুক পুরো দেশে ছড়াই গেছে। আর আমি তৃষার সাথে ফোনে কথা বলি, ইমোতে কথা বলি, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে কথা বলি, ওভাবে আমাদের কথোপকথন হচ্ছে, আমাদের রিলেশনটা আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাচ্ছে। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে একদিন দেখলাম যে তৃষা ফেসবুকে একটা পোস্ট দিল, একটা ছবি উঠে দিল, এবং ছবির নিচে নিজামুদ্দিন নামের একটা ছেলে কমেন্ট করলো যে জান তোমার অনেক ভালো লাগছে, ছবিটা না দেখতে তোমার যেমনটা লাগে গতকালকে যখন সামনে আসছিল তখন আরও বেশি ভালো লাগছে। এটা আমি কাতারে যাওয়ার প্রায় 1 বছর থেকে 1.5 বছর পরের কথা হবে। তৃষা তখন হচ্ছে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, তা ফাইনাল পরীক্ষা দেবে, ক্লাস 9-এ পড়তেছিল তখন। পরে এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিল যে কী ব্যাপার, এরকমও কোন ছেলের সাথে দেখা করতে গেছে, এবং ছেলে বললো ওরে দেখছে, দেখার পরে ভাল লাগছে, এইরকম একটা জিনিস উঠলো। তখন নিজের মাঝে মনে হলো যে না, এখানে কোনো না কোনো একটা ঘটনা আছে, তা না হলে তো বিষয়টি এরকম হতে পারে না, অবশ্যই এখানে কোনো না কোনো একটা ঘটনা আছে যার জন্য বিষয়টি এরকম হলো। পরে আমি চিন্তা করলাম যে কী করা যায়, কী করলে আমি তৃষার সাথে, তখন আমার খুব মনোমালিন্যতা হচ্ছে, আমার মন অনেক খারাপ হয়ে গেছে, আমি ওর সাথে খুব বেশি একটা কথা বলি না, রাগ করে থাকি, এবং দোকানেও ঠিকমতো কাজ টাজ করতে পারি না। ওকে আমি ডিরেক্টলি জিজ্ঞাসা করি না, কারণ জিজ্ঞেস করলে কথা কাটাকাটি হবে, আরও বেশি পেশাল হবে, ঝামেলা হবে, এই জন্য আমি আর ওকে কিছু জিজ্ঞেস করি না, আমি আমার মতো করে কাজ টাজ করতেছি, কিন্তু মনটা অনেক খারাপ, কাস্টমারদের হিসাব নিকাশ উল্টাপাল্টা করে ফেলি। এই জিনিসগুলো সাইমন তখন দেখতো, সাইমন আমার খুব কাছের একটা মানুষ ছিল, আমি
কি কি আমার মনের ভিতরে কি চলতেছে আমার মুখের দিকে তাকালে বোঝা যেত। সারা রাতও আমার পা টিপা দিত, আমাকে রাতের বেলায় একটু ঘুমাইতে দিত না, মানে পা টিপতো এত পরিমাণে। আমি যদি বলি যে সাইমন আমার মাথা ব্যথা হচ্ছে, ও মানে এতভাবে মাথা ম্যাসাজ করতে পারতো রে ভাই। ওর হাতগুলো এত নরম ছিল, আর ও দেখতে, আমি তো সুন্দর ছিলাম বাট আমার চেয়ে আরও অনেক বেশি হ্যান্ডসাম ছিল। মানে মনে হয় যেন বাংলাদেশে একজন নায়ক আছে, আমি তার নামটা উল্লেখ করি বলে, আমিন খান বলে একটা নায়ক ছিল, একদম আমিন খানের মতো। এত ফর্সা ছিল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, এবং ওর হাত পাগুলো খুব নরম ছিল, খুব ভালো লাগতো। পরে ও আমার বলে যে শখ ভাইয়া কিছু না কিছু একটা আপনার হয়েছে, আপনি আমার কাছে লুকাইতে আছেন, কারণ আপনার ব্যবসা বাণিজ্যে মনোযোগ নাই। কি হয়েছে আপনি আমার কাছে বলেন, কেন আপনার ভিতরে এতটা কষ্ট বা আপনি কষ্ট ক্যারি করে বেড়াচ্ছেন? তাই এরকমভাবে না থেকে আপনি আমাকে বলে ফেলেন যে কী হয়েছে, আমি একটু শুনি। তখন বললাম সোহাগ আমাকে বিরক্ত করো না, আসলে আমার ভালো লাগতেছে না, এবং কোনো রকম কোনো কথা বলতে আমার ইচ্ছা করতেছে না। তুমি আমাকে কোনো কিছু প্রশ্ন করো না এবং তুমি কিছু বইলো না। আমার বলতেছে ভাইয়া আপনার বলাই লাগবে যে আপনার কী হয়েছে, আপনি না বললে আমি আপনাকে ছাড়বো না। কী হয়েছে আপনি বলেন। রাতের বেলাও খুব মানে অনেক ধরলো, আজ প্রায় 2 বছর দুজনে একসাথে আসি। পরে আমি ওরে বললাম যে সোহাগ দেখো এই ঘটনা, আমি এইভাবে ওরে ভালোবাসতাম, দেন এই জায়গা থেকে এই ঘটনাটা এরকম হয়েছে। আমাকে তখন বলতেছে ভাইয়া কি বলেন, আপনি বিয়ে করেছেন এইভাবে? আমি বললাম হ্যাঁ। তো এখনও এরকম, ওরে তখন কমেন্টটা দেখালাম যে দেখো এই কমেন্ট করছে। পরে কমেন্ট দেখার পর আমার বলতেছে ভাইয়া 100% শিওর যে এই মেয়েটা অন্য কারোর সাথে রিলেশনে আছে, তা না হলে রিলেশন না থাকলে এরকম কমেন্ট তো কেউ করবে না। আপনি একটা অচেনা মানুষকে এরকম কমেন্ট করবেন, বা চেনা মানুষ এরকম কমেন্ট করবেন, এরকম জান টান লেখার এই কমেন্টটা মেয়েটা ডিলিটও করেন। এখানে অনেকগুলো কমেন্ট নেই, হয়তো 8-10টা কমেন্ট, তো 8-10টা কমেন্ট তো মেয়েটা দেখছে, তো কমেন্টটা সে ডিলিট করবে না? যদি খারাপ হয়ে থাকে সে তো ডিলিট করে নাই, তার মানে মেয়েটার মাঝে কোনো না কোনো সমস্যা আছে, কারণ ডিলিট করে তো ছেলে রাগ করে ফেলবে। আমি তখন বললাম যে মানে সাইমন আমি কী করতে পারি, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমার অনেক খারাপ লাগতেছে। ও আমারে বুঝায়, সান্ত্বনা দেয়। এইভাবে আরও 2-3 দিন কেটে গেল। 2-3 দিন পরে আমার হঠাৎ করে মনে হলো যে আসলেই ঘটনাটা কী, আসলেই কি ও কারোর সাথে রিলেশনে আছে, আসলে কি রিলেশন করে। আর সাইমন তখন আমাকে একদিন ওই সময় একটা কথা বলছিল, ভাই নষ্ট তালা আর নষ্ট নারী যে কোনো, মানে নষ্ট তালা যে কোনো চাবি দিয়ে খোলা যায়, এবং নষ্ট নারীকে যে কোনো ছেলে প্রপোজাল দিলে রাজি হয়ে যায়। ওই জিনিসটা সাইমন আমাকে ওই দিন বলছিল রুমের মধ্যে। বলার পরে আমার ভিতর তখন হঠাৎ করে জিনিসটা খেলতে শুরু করে। আমি তখন সাইমনকে বললাম যে সাইমন তোমার একটা কথা বলি, তুমি তো আমার ছোটো ভাইয়ের মতোই বা আমার ফ্রেন্ডের মতোই, তুমি কি আমার একটা উপকার করবা? আমাকে বলে কি বলেন ভাই, উপকার মানে আপনার জন্য যদি 7টা খুন করা লাগে আমি তাও করবো। আমি জানো ঠিক আছে, খুন করতে হবে না, আমি তোমাকে তৃষার ফেসবুক অ্যাকাউন্টটা দিব, তুমি তৃষার ফেসবুক অ্যাকাউন্টে মেসেঞ্জারে তুমি কমেন্ট করবা এবং করে তৃষার সাথে একটা রিলেশন করার চেষ্টা করবা। যদি তৃষার সত্যি মানে ধরো সাইমন মানে অন্য কোনো একটা ছেলের সাথে রিলেশন থেকেও থাকে, তাও সে তোমার সাথে রিলেশন করবে, কারণ আমি ওর হাজব্যান্ড হওয়ার পরেও যদি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করে তাহলে তোমার সাথে করাটা তো খুব মানে ব্যতিক্রম কিছু না। আর তুমি দেখতে শুনতে হ্যান্ডসাম সুন্দর আছো, তুমি তার সাথে কমেন্টসে কথা বলো বা তার সাথে তুমি মেসেঞ্জারে কথা বলো। আমাকে বলো ভাই এটা কি ঠিক হবে? আমি বললাম হ্যাঁ, আমি তোকে অনুমতি দিলাম এবং তুমি আমার অনুমতি ক্রমে তুমি তখন কাজটা করবা। আমাকে বলো আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যদি এরকম করেই বলতেছেন বা এইভাবেই আপনি আমাকে বলতেছেন তাহলে ঠিক আছে ভাই আমি করব। পরে এই বলে আমি তখন তৃষার যে ফেসবুক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা তখন ওকে দিলাম, সাইমনকে দিলাম। দেওয়ার পরে সাইমন তখন কী গেলো, তৃষার সাথে সেটিং শুরু করলো। তাই আমি বললাম কী ব্যাপার সাইমন, রিপ্লাই করতেছে? 2 দিন কেটে গেছে, বলো না ভাইয়া রিপ্লাই আসতেছে না। পরে আমার মনের ভিতরে একটা আশা জাগলো, জাস্ট রিপ্লাই আসতেছে না। ওই দিন আবার সাইমন দোকানে যায়নি। আমি বললাম যে তোমার সারা দিনের কাজ হচ্ছে ওকে টেক্সট করা, তুমি এখানে থাকো, তোমার আজকে দোকানে যাওয়া লাগবে। আর সাইমনের শরীরটা একটু খারাপ ছিল, খারাপ থাকার কারণে আমি আর দোকানে নিলাম না, আমি একা দোকান সামলাইলাম, আরও 2জন আছে কর্মচারী, তাদেরকে নিয়ে দোকান করতেছি। দেন সাইমনকে তখন আমি বাসা রেখে গেছি। বাসা রেখে যাওয়ার পরে একটা পর্যায়ে দেখা গেল কি যে সাইমন তখন আস্তে 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 করে এরকম করে কথাবার্তা মানে আসার পরে আমার সাথে কথাবার্তা বলতে বলতে সাইমনের মনটা খুব খারাপ দেখলাম। তাই আমি বললাম কী ব্যাপার সাইমন, মন খারাপ কেন, কী হয়েছে? আমার কাছে বলো, টাকা পয়সা লাগবে? বলে না ভাইয়া টাকা লাগবে না, মনটা খারাপ এই কারণে। কীভাবে বলবো আপনাকে? আমার অনেক সমস্যা নাই, বলো তুমি অসুস্থ এই জন্য? বলেন ঘুরতে যাবা, চলো ঘুরে আসি। আমাকে বলে ভাইয়া এগুলো কিছুই না, আমার মনটা খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে তৃষা ভাবি আমার মেসেজে রিপ্লাই করছে। কি বলো, তৃষা রিপ্লাই করছে? কী লিখছে দেখো, তুই দেখি তো। পরে হঠাৎ করে আমার কাছে মোবাইলটা দিয়ে আমি তখন দেখলাম যে তৃষার সাথে ওর কথোপকথন হয়েছে, এবং কথোপকথনগুলো মোটামুটি খুব সফটলি, মানে একদম সফট, মোটামুটি প্রেম হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তখন চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি তখন মানে মনের অজান্তে চোখ থেকে বেয়ে পানি পড়তেছে। চিঠি কী হইলো, মানে এটা তো আমার কখনো কল্পনাতেও ছিল না, আমি তো এটা কখনো কল্পনাও করিনি যে আসমান থেকে যদি কোনো মানে নাইমে আসে, ও তো কাউরে ভালোবাসবে না, এরকমভাবে আমার সাথে বেইমানি করলো।
কান্না করতেছি। পরে সাইমন আমার বুঝাইতেছে, ভাই আপনি কাঁদেন না, এটা কোনো ম্যাটার না, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ এটা নিয়ে কান্নাকাটি করার কিচ্ছু নয় ভাইয়া প্লিজ। আমাকে অনেকভাবে বুঝাইতে আছে। আমি তো ভাই নিজের মনটারে বুঝাইতে পারতেছি না যে এটা কেন হইল, মানে এটা তো না হইলেও পারতো না। পরে দেখি যে না, সাইমনের সাথে ওর মানে এক কথায় হয়েই গেছে। সাইমন ওকে SMS করে, ও সাইমনকে SMS করে, আমি SMS করলে আমার SMS-এ রিপ্লাই দিতে লেট করে, অপেক্ষা করে, কিন্তু সাইমনের SMS-এর সাথে সাথে রিপ্লাই করে। এবং একদিন রাতে আমি আর সাইমন একসাথে শুয়ে আছি, সাইমন ওরে কল দিল, ও রিসিভ করলো, ও বলতেছে জান কেমন আসতো। সাইমন রে বলতেছে, সাইমন বলে ভালো আছি, তুই কেমন আসতো? বলে আমিও ভালো আছি। আমি সাইমন তখন জিজ্ঞেস কর, আচ্ছা তৃষা তোমার লাইফে কি কোনো রিলেশন আছে, প্রেম ভালোবাসা? ও বলে ধুর এগুলো কেউ নেই, তোমার মতো একটা ছেলের জন্যই অপেক্ষা করতেছিলাম, তোমার মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলে পাইছি যে কিনা দেখতে পুরো আমিন খান, আমার আর কি লাগে বলো, আমার তো ওরেই লাগবে। তোমার জামিটা আমার এত ভালো লাগে জানো, বাঁকা বাঁকা কি সুন্দর তোমার চেহারা। যে মানুষটাকে 2.5 বছর ধরে ভালোবাসলাম, মনের মনিকোটায় যারা বসাইলাম, এক বিন্দু পরিমাণ যারা আমি আমার কাছ থেকে আলাদা করি নাই, সেই ভালোবাসার মানুষটা আমার সাথে এরকম করে বেইমানি করবে, এটা আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই, কখনো কল্পনাও করি নাই যে এইভাবেও আমাকে আঘাত করবে। নারী জাতি যে বেইমান জাতি তার আরেকটা প্রমাণ আমি তখন পেলাম। বুকের ভিতর তখন এত পরিমাণের কষ্ট কাজ করতেছিল, সাইমন না থাকলে হয়তো আমি আত্মহত্যাই করতাম। সাইমন আমাকে সব দিক থেকে ফিরে আনতেছে, বুঝাইতেছে, ভাইয়া আপনি অপেক্ষা করেন, সব কিছু ঠিক হবে প্লিজ। আমি একটা সময় ওনাকে সব বলে দিলাম, না আমার কসম লাগে তুমি ওরে কোনো কিছুই বলবা না, ওরে তুমি কোনো কিছুই বলবা না। ও তখন আমার সাথেও কথা বলে, সাইমনের সাথেও কথা বলে, দুজনের সাথেই কথাবার্তা বলতেছে। এবং এর মাঝে ওর সামনে তখন SSC পরীক্ষা দিবে। পরীক্ষার আগ মুহূর্তে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, মারাত্মক ধরনের অসুস্থ, এতটাই অসুস্থ যে ও আসলে হাঁটা চলা করতে পারে না। এবং ডাক্তার দেখালো, ডাক্তারে কোনো কিছু ধরতে পারে না। কিছুদিন পরেই হঠাৎ করে ও মানসিকভাবে একটু অন্যরকম হয়ে গেল, অন্যরকম মানে একটু পাগলের মতো হয়ে গেল, মানে পাগলের মতো স্বভাব করতেছে, খুব বেশি কথা বলে না, মানে কেমন জানি একটা অন্যরকম ভাব। এবং আস্তে আস্তে করে SSC পরীক্ষা চলে আসলো, ওর পরীক্ষা ও ফর্ম ফিল আপও করলো না, রেজিস্ট্রেশন করলো না, পরীক্ষা দিল না, SSC পরীক্ষা আর দিল না। ও কিন্তু স্টুডেন্ট হিসেবেও অনেকটা মেধাবী ছিল। পরে ও কান্না করতেছে আমাকে ফোন দেয়া, যে সোহাগ আমার তোমাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে, আমার ভালো লাগতেছে না, তুমি আসো। মানে এই পাগল এই ভালো, এই পাগল এই ভালো, মানে এরকম আর কি স্বভাবটা। আমার সাথে আসতে ভালো ব্যবহার করতেছে, মানে লোকের মারফতে শুনতেছে ওর উপরে জিন নাকি ভর করছে। ওই যে জাম গাছ ছিল ওদের বাড়ির পিছনে, বড় জাম গাছটা এখনও আছে, ওই জাম গাছ থেকে ওর উপরে জিনে ভর করছে, এবং ওই জিনে ভর করার কারণে এরকমটা করতেছে। পরে সাইমনকে বললাম, সাইমন বলে ভাই আপনি যান, কোনো সমস্যা নেই। তখন আমি বললাম যে দেখ, আমি যদি আমার এখন কফিলের কাছে ছুটি চাই, কফিল তো ছুটি দেবে না, আর আমি এখন বাড়িতে যেটা যদি আমার আব্বা জানতে পারে, আমার আব্বার অবস্থা আমাকে খারাপ হয়ে যাবে। ওকে তখন ঢাকায় ভর্তি করানো হয়েছে, মেন্টাল হসপিটালে ওকে তো ভর্তি করানো হয়েছে ঢাকাতে। পরে সাইমন আমার বলে, একটা কাজ করেন, আপনি ঢাকায় যান, আপনার আব্বারে আমি বুঝিয়ে নিব, আপনার তো হোয়াটসঅ্যাপে আপনার বাপের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপে আপনি বলবেন যে আপনি কাতারেই আছেন, আপনি সেটাই বলবেন, আপনি যে গেছেন দেখার দরকার না, আর দোকানপাট আমি সব দেখাশোনা করবো। তা আমি কি আমার যে কফিল ছিল, কফিলরে বললাম যে দেখ তুই আমার ছুটিতে। কফিল আমরা বলে না, কোনো ছুটি নেই, এখন ছুটি হবে না, কারণ তোর দোকান এখন রানিং অবস্থায়, তুই ছুটি নিবি কেন? তাই বললাম তুই আমার ছুটি দিবি কি দিবি না, দোকান খালি বেললি, আমার দোকান লাগবে না। এদিক দিয়ে আমি আবার দোকানে অনেক ঝামেলা করে ফেলছি, আগের মতো কাজ টাজ করি নাই। ওই যে ত্রিহার সাথে ঘটনা হওয়ার পরে দোকান আমি দিনের পর দিন বন্ধ করে রাখতাম, তো এটা আবার কফিলের কাছে খারাপ লাগতো যে দোকান বন্ধ করে রাখি। কফিল তো আমার দায়িত্ব দিয়ে রাখছিল দোকানের, বা আমি তোরা মাসে মাসে অনেক টাকা দেওয়া লাগে, ওই 2-3 মাস আমি ওরা ফয়দাও দিই নাই। যে ইনকামটা দেওয়া লাগে কাতারিদেরকে, ওই ইনকামটা দিই, সৌদি কাতারে কি ওইটা দিই নাই। যার জন্য দেখা যাচ্ছে ও আমার উপরে খুব রাগান্বিত। এর উপরে আমি ওর লোকের রাগারাগি করে পাসপোর্ট নিয়ে আমি তখন দেশে চলে গেছি। দেশে গিয়ে দেখলাম যে তৃষার হসপিটালে ভর্তি করেছে, তৃষার অবস্থা ভালো না। আমি ওর জড়াইয়ে ধরলাম, কান্নাকাটি করলাম, এবং যতটুকু পারলাম ওকে সেভ করার চেষ্টা করলাম। ওর আব্বা আম্মার চোখের আড়ালে, ওর 2টা খালাতো বোন ছিল, তারা থাকতো ওর সাথে, ওদের মাধ্যমে এরকম করে প্রায় 1 মাসের মতো আমি পড়ে আসি। ও হসপিটালে, আমিও হসপিটালে। এদিক দিয়ে আব্বা ফোন করে কী অবস্থা? আমি বললাম ভালো আব্বা, আমি তো কাতারেই আছি, ভালোই আছি। বলে সাইমনের সাথে আমি আসি, সব কিছু করতেছি, কিন্তু সাইমন আবার আমার ডে বাই ডে ইনফরমেশন দিতেছে যে ভাইয়া দেখেন এই ঘটনা, প্রাব্য ফোন দিতেছে, মাঝে মাঝে ভিডিও কল। আমি বলে ভিডিও কল রিসিভ করবি না, বলবি আমি কাজে ব্যস্ত আছি। এরকম করে আমার আব্বার সাথে সাইমন কন্টিনিউয়াসলি কথা বলতেছে, আমিও আব্বাকে ম্যানেজ করতেছি, আর আমি সম্পূর্ণভাবে তৃষাকে নিয়ে ব্যস্ত, যে আমার তৃষাকে ঠিক করতে হবে, তৃষাকে সুস্থ করতে হবে, আমি তৃষার সাথে আছি।
এভাবে 3টা মাস আমি তখন দেশে পড়ে থাকি। 3টা মাস পরে, এই 3 মাস পরে আমি দেখলাম যে তৃষা মোটামুটি একটু সুস্থ হয়েছে, আগের চেয়েও ভালো হয়েছে। আমি ওই যে ওদের খালাতো বোনের মাধ্যমে ফাঁকে ফাঁকে ওর সাথে দেখা করতাম, আমার বাবা মা না থাকলে ওভাবে আর কি হসপিটালে গিয়া। মাঝে মাঝে ওর বাবা মা থাকলেও আমি মাস্ক পরে ক্যাপ পরে যাইতাম যে তাকে চিনতে না পারে, এমন করে গিয়েও মাঝে মাঝে দেখা করে আসতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে 3 মাস পরে আমি তখন চিন্তা করলাম যদি একটু ভালো হয়েছে, আমি সাইমনরে বললাম, সাইমনও বলতেছে মালিক খুব ঝামেলা করতেছে, আপনি তাড়াতাড়ি আসেন, দোকানে আসেন, কফিল দোকান বুঝে নিতেছে, দোকান নিয়ে চলে যাবে, এরকম একটা ধমকাধমকি করে। পরে আমি চিন্তা করলাম যে কেন এরকমটা করতেছে, আমি তাহলে দেশে যাই, মানে কাতার যাই। 3 মাস পরে আমি তখন কাতারে গেলাম, এবং কাতারে যাওয়ার পরে কাতার যেই ঢোকার পর আমি দেখতেছি আমার দোকানে ক্যাশের মধ্যে সাইমন বসে আছে। তো সাইমন বসে আছে, সাইমনরে বললাম যে সাইমন উঠো, আমি বসি। পরে আমি বসলাম, বসার পরে দেখলাম যে ক্যাশের 3টা লকই তালা মারা। তো ও যেহেতু দোকান চালাইতেছে, তালা মারা থাকবে না, সাইমন চাবিটা তো আমি লকগুলো খুলবো। ও বলে ভাইয়া কফিলের অনুমতি ছাড়া আপনাকে 3 ডয়ারের চাবি দেওয়া যাবে না। তুমি এটা কী বলো, কফিলের অনুমতি লাগবে কেন? 3টা ডয়ারের চাবি আমি নিব, 3টা ডয়ারের চাবি তুমি আমাকে দিবা, এতে কফিলের অনুমতি লাগবে কেন? আমি তো বুঝলাম না, কফিল কেন? এটা কফিলের কথা আসতেছে কেন? ও তখন বলে ভাই আপনি কফিলের সাথে কথা বলেন, কফিল বলা ছাড়া আমি আপনাকে চাবি দিতে পারবো না। শুনলাম আরে বোকা, তুমি আমার চাবি দিতে পারবা না কেন? ও বলে কফিলকে আপনি জিজ্ঞেস করেন, আপনি কফিলের সাথে কথা বলেন। পরে আমি আমার কফিলকে কল দিলাম, কল দেওয়ার পরে রিসিভ করতে বললাম যে কী ঘটনা, যে তুই নাকি তালা মেরে গেছো, চাবি লেগে গেছো? বলে না চাবি তো আমি নিই না, চাবি সাইমনের কাছে। আমি তো সাইমন তো আমাকে তোর অনুমতি ছাড়া চাবি দিচ্ছে না। বলে হ্যাঁ দেবে না তো, দাঁড়া আমি আসতেছি। পরে কফিল আসলো, আসার পর আমারে বললো যে দেখ সোহাগ, তুই আসলে তোর বাবা ভালো ছিল, তুই তোর বাবা খুব ভালো করে দোকানপাট চালাইছে, কোনো ঝামেলা হয় নাই, কিছু হয় নাই। তুই 4 মাসের আমার ফয়দা দেস নাই, 4 মাসে দোকান ভাড়াও দেস নাই, দোকান তুই চালাইতে পারবি না, দোকানের ফুল দায়িত্ব আমি সাইমনকে দিয়ে দিলাম, সাইমন দোকান চালাইবো, তুই আপাতত সফট একটু নরম থাক, তুই দোকানের থেকে একটু কম আস, বা দোকানে আসলেও কর্মচারী হিসাবে কাজ কর, সাইমন তোকে মাস শেষে বেতন দিবে। মানে টোটালি আমার জায়গায় সাইমনকে নিয়ে গেল এবং সাইমনের জায়গায় আমাকে নিয়ে গেল। পরে আমি প্রতিবাদ করতে গেছি, সাইমন আমার হাত ধরে বলতেছে ভাই আমরা তো বাঙালি, আমি আপনার দোকান বুঝিয়ে দেবো, আপনি টেনশন করেন, আপনার ছাড়েন, ওরে যাইতে দেন, আরবির সাথে ঝামেলা করেন না, নাহলে পুরো দোকানটাই নিয়ে যাবে। তো আমি যে ঠিক আছে মানলাম, যা। পরে কফিল চলে গেছে, এই সাইমন তখন আমার সাথে, আমি সাইমনের সাথে থাকতেছি, তাও 3 মাস সাইমনের সাথে ছিলাম। 3 মাস পরে হঠাৎ করে বাড়ি থেকে খবর পাইলাম যে তৃষা নাকি বাড়ি থেকে পালাইছে। ভালো হয়ে ঢাকায় মানে গ্রামে আসার পরে গ্রাম থেকে পালাইছে। পালাইয়ে কই গেল, মোবাইল বন্ধ, ওর মোবাইলে লাইন পাই না। ওদের আশেপাশে যাদের সাথে কথা বলতেছি সবাই বলে তৃষা পালাইয়ে গেছে। আরে তৃষা পালাইয়ে কোথায় গেল? আমি তখন কফিলের সাথে আবার ঝামেলা শুরু করছি যে তুই আমার দেশে যাইতে, এবারও আমার পুরো ক্যান্সেলে দেশে পাঠাই দিছে, মানে ক্যান্সেলে দেশে পাঠাই দিল। আমি তখন ক্যান্সেলে দেশে চলে আসলাম, কারণ আমার তো আর কিছু করার ছিল না, মানে কোনো পথ তো আর খোলা নেই। ক্যান্সেলের পরে দেশে চলে আসলাম। ক্যান্সেলে দেশে আসার পর আমি তখন রাস্তাঘাটে তৃষারে খুঁজতেছি, আরে তৃষা কই গেল। 4 মাস পরে শুনতেছি তৃষা বাড়িতে আসছে। 4 মাস পরে তৃষার বাবা মা তৃষারে আনছে, কোত্থেকে আনছে, কোন জায়গায় আনছে জানি না। তৃষার বিয়া, তৃষা আমার সাথে কোনো কথা বলে না, ঘরের ভিতরে আটকায় রাখছে। তৃষার বিয়ে, এখন কার সাথে বিয়ে, কোন জায়গায় বিয়ে, আমি কিছু জানি না। হঠাৎ করে লোকমরপথে শুনতে পারি, এলাকার যাদেরকে দাওয়াত দিয়েছে তাদের মাধ্যমে শুনতে পারি যে তৃষার বিয়ে নাকি বরিশালের এক ছেলের কাছে তৃষা চলে গেছে, ওই ছেলের সাথে তৃষার বিয়ে। তা বরিশালের কোন ছেলের সাথে তৃষার বিয়ে? আর এদিকে আমার পরিবার থেকে আমাকে বের করে দিচ্ছে, আব্বা আমাকে ঘর থেকে বের করে দিছে, আব্বার কোটি কোটি টাকার দোকান আমি ছেড়ে দিয়ে চলে আসছে, বাবা আমাকে বের করে দিছে। আমি তখন রাস্তায় ঘুরতেছি একরকম। পরে আমাকে এরকমভাবে ঘটনা, পরে কি হইল, আমি যে বরিশাল কোথায় বিয়ে করছে, ওর জামাইয়ের নাম কি? পরে মাঝে মাঝে লোকদের মাধ্যমে শুনতে পারি ওর জামাইয়ের নাম হচ্ছে সাইমন। 2 দিন পরে বর আসলো, ক্যাপ পরে মাস্ক পরে বর দেখতে গেলাম। গিয়ে দেখি খাটের মধ্যে বসে আছে মীর জাফর, বর্তমান সময়ের শ্রেষ্ঠ মীর জাফর, বড় বেঈমান, নিমক হারাম, প্রতারক, ধোঁকাবাজ, মানুষরূপী এক কুত্তার বাচ্চা সাইমন। রাগ তখন এত পরিমাণে বেড়ে গেল, মুহূর্তের মধ্যে ওর কলার চেপে ধরছি। ধরার পরে অনেক কষ্ট, ওর কাছ থেকে আমারে মানুষ ছুটে আমার ইচ্ছা মতো খানবারের লোকেরা পিটাইছে।
এত পরিমাণের পিটান পিটাইছে রে ভাই, হসপিটালে ভর্তি করাইছে আমারে। বাবা মা আমার একটাবার দেখতে যায় না, আমার বাবা না, মা না, আমার 2টা বোন আর 2টা ভাই, একটা বোন, কেউ আমারে দেখতে যায় না। হসপিটাল থেকে বের হওয়ার পরে সাইমনের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলাম, অতক্ষণ রিসিভ করছে। 2 দিন পরে তখন তৃষা ওদের বাড়িতে, ওদের ওইখানে বরিশালে। পরে আমি বললাম, সাইমন তুই এটা কী করলি? আমার বললো, ভাই আমি কিছু করিনি তো, আমার কিছু করার নাই, আপনার বউ আমারে পছন্দ করছে, ভালোবাসছে, আমার বিয়ে করছে, আমার কি করার আছে বলেন? বললো, আমার বউ? তুই কি জানতি না ও আমার বউ? বলে, ভাই আমি জানতাম, আমি আপনার বউরে মানা করছি। কুমিল্লার মেয়ে তো ভাই ডেয়ারিং, খুব ডেয়ারিং। ও শোনে না আমার কথা। আমি ওরে বলছি যে তুমি তো সোহাগ ভাইরে পছন্দ করো, সোহাগ ভাই তোমার হাজব্যান্ড, এবং সোহাগ ভাই জাস্ট তোমারে আমারে টেস্ট করার জন্য তোমার নাম্বারটা দিছে, বা তোমার ইমো আইডিটা দিছে, এই হোয়াটসঅ্যাপের এই কী বলে ফেসবুকের অ্যাকাউন্টে দিছে, শুধু তোমাকে পরীক্ষা করার জন্য। আমি সব বলছি ভাই। এরপরে ওই বেঈমান মাইয়া কী কয় জানেন? ওই মাইয়া কয় ও আমারে নাকি পছন্দ করে, আমি নাকি আমিন খানের মতো। আমি বললাম, দে তো ওর কাছে একটু, দে ওর কাছে। পরে ভালো, ভাই ভাই নেন কথা কন। পরে ওর কাছে দিলাম। আমি বললাম, তৃষা, ও তৃষা, তুমি তো মির্জাফরে ফেল করলা। ও বলে, মির্জাফরে ফেল করলাম মানে? কই মির্জাফরে ফেল করলাম? সাইমন কি বলছে তুমি শোনো না? আমি বলে, সাইমন কি বলবে? আমি সাইমনের কথা শুনতে যাব কেন? তুমি আমারে বিয়ে করলা, আমি তোমার হাজব্যান্ড, এরপরে তুমি পরিশেল্লা সাইমনারে বিয়ে করলো? বলে, না তুমি তো পাগল, এই জন্য সাইমনের কথা শোনো নাই। সাইমন কি বলছে তুমি জানো? আমি বললাম, আরে বেঈমান, তুই টেকনিক করে আমার দেশে আনছিস, দেশে আইনা তুই পাগলের অভিনয় করে আমার দেশে আইনা ওই দিক দিয়ে সাইমন আমার দোকানপাট সব কেড়ে নিছে। বলে, হ্যাঁ একদম সত্য কথা, এতক্ষণে না তোমার ব্রেন খুলছে, বুদ্ধি খুলছে। আমি তোমার এই টেকনিক করে দেশে আনছি, আনার পরে সাইমন ওই দিক দিয়ে মালিকরে বইলা দোকান নিয়ে নিছি, সুযোগটা আমিই করে দিছি। সত্য কথা, আমি তোমার বুদ্ধি খাটায় দেশে আনছি। আমি বললাম, কেন কেন তুমি আমার সাথে এত বড় বেইমানি করলা? ও বলে, বারে তুমি শোনো না একটু আগে সাইমন কি বলছে? সাইমন তো আমারে কোনোদিন দেখে নাই, সাইমনকে তো আমি ভালোবাসি নাই, তোমার আমি বুকে জড়াইয়ে ধরছি, তোমার এই নারীর ইজ্জত দিয়ে দিছি। যে বয়সে মেয়েরা ঠিকমতো প্রস্রাব করতে পারে না, সেই বয়সে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছি, তোমাকে আমি আদর করেছি, ভালোবেসেছি, বিয়ে করেছি। তোমার সাথে আমার লাইলি মজনুর চেয়েও আরও মারাত্মক প্রেম কাহিনী হয়েছে। এত কিছু আমি তোমার জন্য করছি, শুধু তোমার জন্য। আর সেই তুমি সাইমনের মতো ছেলের কাছে আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিলা আমাকে টেক্সট করার জন্য। সোহাগ তুমি শোনো, তুমি শুনলে অবাক হয়ে যাবা, যে তুমি যেদিন সাইমনকে টেক্সট করে আমার আইডিটা দিয়েছো, সাইমনের সাথে আমার প্রথম যেদিন মেসেজ হয়েছে, প্রথম যেদিন কথা হয়েছে, সেদিনে সাইমন আমাকে বলে দিয়েছে যে, ভাবি সোহাগ ভাই আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আপনার আইডিটা দিয়েছে। যে সাইমন কোনোদিন আমাকে দেখে নাই, আমার ভালোবাসা পায় না, আমার বুকে ঘুমায় না, আমার কাঁধে মাথা রাখে নাই, সেই সাইমন আমাকে বিশ্বাস করতে পারছে। কিন্তু যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম, যাকে আমি স্বামী বানাইলাম, যার জন্য আমি এত কিছু করলাম, সেই মানুষটা আমাকে বিশ্বাস করলো না। আমাকে অবিশ্বাস করে সাইমনের কাছে আমার অ্যাকাউন্টটা দিয়ে দিল। আর 2 দিনের পরিচিত সাইমন আমাকে সত্যটা বলে দিল। তুলনামূলকভাবে হিসাব করে দেখো তো কে আমাকে বেশি ভালোবাসে, তুমি না সাইমন? যদি তোমার দৃষ্টিতে সাইমন আমাকে বেশি ভালোবেসে থাকে, তবে আমি সাইমনের কাছে গিয়েছি, আমার ভালোবাসার মানুষের কাছে। এ বলে লাইনটাও কেটে দিল, নাম্বারটা ব্লক করে দিল। আমি আর ওর সাথে যোগাযোগ করতে পারলাম না। কয়েক মাস পরেই কাতার থেকে খবর পেলাম সাইমন তৃষাকে নিয়ে কাতার চলে গেছে। আমি যে বাসায় ছিলাম ওই বাসায় আমার বউকে নিয়েও থাকতেছে। শরীরের রক্ত তখন টকবক করতেছে যে ওকে তো ছাড়া যাবে না। ও আমার এত ক্ষতি করছে, আমার জীবনের ভাড়াটা বাঁচিয়ে দিয়েছে, আমি ওকে ছাড়বো না। পাগলা কুত্তার মতো রাস্তায় ঘুরতে শুরু করি, মাগি পাড়ায় যেতে শুরু করি, খারাপ মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করি। যেতে যেতে মাগি পাড়ার একটা মেয়ে রিপা, মেয়েরে আমার ভালো লেগে গেল। আমাদের কুমিল্লায় একটা ক্যান্টনমেন্টের কাছে একটা হোটেলে সবসময় যাইতাম, মেয়েটারে ভালো লাগে, থাকতো ঢাকায়, এখানে এসে কাম দিত। আমি যাইতাম, টাকা দিতাম, টাকা দিতাম। টাকাও তখন মোটামুটি ছিল। কিভাবে টাকা ইনকাম করছি সেটা বলতে চাই না, কারণ বললে আমার আইনি ঝামেলা হবে। টাকাও ছিল হাতে। একটা সময় তখন আমি এই রিপারে অফার করলাম যে আমি তোমার মাগিপাড়া থেকে নিয়ে যাবো, তোমার বিয়ে করবো, বউ বানাবো, তবে আমার একটা শর্ত আছে। ও বলে, কী শর্ত? আমি বললাম, সাইমন নামের একটা ছেলে আছে, কাতার থাকে,
ওই ছেলেটারে তুমি যেহেতু দেখতে শুনতে সুন্দরী, তোমার চেহারা সুন্দর, তুমি ওই ছেলেটার সাথে কথাবার্তা বলবা, কথাবার্তা বলে তুমি ওই ছেলেটাকে পটাইবা, পটাইয়া তারে তার বউয়ের কাছ থেকে আলাদা করবা। যদি করতে পারো আমি তোমারে বিয়ে করব। বলে আপনি আমার এখানে নিয়ে বিয়ে করেন, কোন সাইমন টাইমন সব কিছুর আমি আপনার পায়ের কাছে আনতেছি। বেশ্যাপাড়ার সেই রিপারে আমি তখন বেশ্যাপাড়া থেকে বের করে আনি, 5 লক্ষ টাকা কাবিনে বিয়ে করি, লাগাই দিলাম সাইমনের পিছনে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে গেল, ও কোনোভাবেই সাইমনকে কিছু করতে পারে না, উল্টা আমার ফ্যামিলিতে ঢোকার জন্য ট্রাই করতেছে। আমি ওকে বিয়ে করলাম সাইমনকে পটানোর জন্য, কিন্তু ও উল্টা আমার ফ্যামিলিতে ঢুকানোর জন্য চেষ্টা করতেছে। আমার ফ্যামিলিতে ঢুকবে, আমার ফ্যামিলিতে ঢুকবে, আমার ফ্যামিলিতে ঢুকবে। ফ্যামিলিতে তাকে নেই না কেন, বাড়িতে তাকে নেই না কেন, একটা পর্যায়ে আমার নামে থানায় মামলা করে দিল। সে মামলায় তখন আমি পালাতক, ও আমার বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে আমার বাবা মায়ের সাথে থাকতেছে। বেশ্যাপাড়া একটা মেয়ে তখন আমার ঘরে ঢুকে গেল। আমি তখন কী করবো আর কোনো কিছুই বুঝতে পারছি না। পরে আবার রাস্তায় 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 ঘুরতেছি। হঠাৎ করে আমার ঢাকারই মিরপুরের একটা বারে পরিচিত হয় সেলিনা নামের মধ্যবয়স্ক একটা মহিলার সাথে। যদিও তার বয়স মধ্যবয়স, বাট মানুষটা দেখতে অনেক সুন্দর, অনেক কিউট। আমি মনের লেনাদেনা হয়ে গেল এই সেলিনার সাথে, মানে নষ্ট হয়ে গেলাম সেলিনার সাথে। তখন থাকতে থাকতে সেলিনা বলল বারের জীবন সে ছেড়ে দিবে, বারের লাইফে সে থাকবে না। এই বলার পরে আমি তখন তারে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে তারে বিয়ে করলাম। তারে বিয়ে করে তারে আমি বার থেকে নিয়ে আইসা নিজে যেই অবৈধ ইনকামে টাকা কামাচ্ছি, সে অবৈধ ইনকামে আমি তাকে খাওয়াচ্ছি। দেখলাম একইভাবে সেলিনাও বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে, বারে যাবে না বলেও বারের অনেক লোকের সাথে তার উঠা বসা, রাতে রাতে যায়। কয়েক মাস সেলিনার সাথে থেকে আমি দেখলাম যেহেতু এরকমই করে, আমি তাইলে ওকে ডিরেক্টলি সাইমনের কথা বলে দিলাম। আমি কিন্তু সেলিনাকে বলি না আমি আগে রিপাকে বিয়ে করছি, রিপা আমার ঘরের বউ, এবং আমি তৃষাকে বিয়ে করছি, এগুলো বলি না। বলে আমি সেলিনাকে সব জানাইলাম যে তুমি যেমনি পারো, ওই আমার এক বন্ধু আছে আমার কাতারে ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে, ওরে পটাও। ওরে পটাইতে দিলাম, ওর সাথে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কথা বলেও কিছু করতে পারলো না। এক পর্যায়ে সেলিনা এই লোকের কাছে যায়, ওই লোকের কাছে যায়, এর কাছে যায়, ওর কাছে যায়, বিভিন্ন লোকের সাথে অবৈধ সম্পর্ক করে। আমাকে বিয়ে করার পরেও অনেক লোকের সাথে তার উঠা বসা, শারীরিক সম্পর্ক, এই সব কিছু যখন আমি নিজের চোখে দেখতে পেলাম, পরে একে তো আমাদের বাড়ির ভিতরে রিপা আমার বাবা মায়ের সাথে আছেই, এদিক দিয়ে আবার সেলিনা আমার সাথে এগুলো করতেছে। আমি আর কোনো কিছু মানতে পারলাম না। সেই সেলিনাকে আমি তখন ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবারও রাস্তায় ভবঘুরের মতো ঘুরতেছি। ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, বাবা নাই, মা নাই। আজকে খাচ্ছি তো কালকে খাচ্ছি না, পেটের মধ্যে খিদা, চরম কষ্টের এক মানবতার জীবনযাপন আমি শুরু করলাম। আমার ভিতরে শান্তি বলতে কোনো কিছুই নেই, অশান্তিতে আমার ভিতরটা ফেটে যাচ্ছে। এদিক দিয়ে বারবার বাড়ি থেকে রিপা কল দিতে আসে, বাড়িতে আসো, ঘরে আসো। আমি কি করে একটা মাগির সাথে সংসার করব, যার জন্য আমি ঘরে গেলাম না। সেলিনা আমাকে ফোন দিতে আসে, তুমি আমার বিয়ে করছো, ভারে আমি একটা ভালো জায়গায় চাকরি করতাম, অনেক ভালো একটা জায়গায় চাকরি করতাম, সেখান থেকে তুমি আমাকে নিয়ে আসছো, তুমি আমাকে এখন তোমার বাড়িতে নিয়ে যাও না, ঘরে নিয়ে যাও না, আমার খরচ দাও না, আমার খরচ দাও না। কিন্তু এই সেলিনা বিভিন্ন দিন বিভিন্ন লোকের কাছে যাইতে, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। এরপর আমাকে বলে ঠিক আছে, যে টাকা কাবিনে বিয়ে হয়েছে কাবিনের টাকা দিয়ে দাও, তুমি আমার ছেড়ে দাও, আমি কাবিনের টাকাও দিব না, ওর মতো মাগিরে ছাড়বও না। এই বলে আমি তখন সেখান থেকে পালিয়ে সর্বশেষ চট্টগ্রামে চলে যাই। চট্টগ্রামে যাওয়ার পর আমার যে অবৈধ ব্যবসাটা ছিল, ব্যবসাটা তখন বন্ধ হয়ে যায়। আমার হাতের টাকা পরিপূর্ণভাবে শেষ হয়ে যায়, নিজে চলার মতো আর কোনো টাকা পয়সা থাকে না, প্রচণ্ড রকমের অভাবে পড়ে যাই। আর এদিক দিয়ে সেলিনা এবং রিপার চাপ তো আসেই। এই চাপ সামলাতে না পেরে আমি তখন একটা গার্মেন্টসে চাকরি নেই। গার্মেন্টসে চাকরি করার পরে যেহেতু আমি দেখতে শুনতে ভালো ছিলাম, গার্মেন্টসের অফিস লেভেলে কাজ করা বর্ণা নামের একটা মেয়ে, যার বাড়ি কুমিল্লাতে, এই বর্ণা মেয়েটা তখন আমার দুঃখটা কিছুটা বুঝতে পারে। আমি যদি বন্যার কাছে আমার জীবনে ঘটে যাওয়া অতীতগুলো বলি, তাহলে তো বন্যা কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না। আমি গার্মেন্টসে খুব কাজ করতে পারি না, কিন্তু বন্যা দেখতে শুনতে খুব একটা ভালো না, সুন্দর না। তারপর আমাকে সাপোর্ট করে আমাকে বিভিন্নভাবে হেল্প করার কারণে, ও কালো ছিল, কালো থাকার পরও আমার ভিতর মনে হলো যা, জীবনে তো অনেক সুন্দর মেয়েরই বিয়ে করলাম, তৃষা সুন্দরীরই বিয়ে করলাম, মাগি রিপারি বিয়ে করলাম, বাড়ির মেয়ে সেলিনারে বিয়ে করলাম, সুন্দর মানেই তো খারাপ।
সুন্দর মানেই তো হচ্ছে কষ্ট, ধোঁকা, প্রতারণা, অভিনেত্রী। আমি এই সুন্দর মেয়েদেরকে বিয়ে করবো না। আমি একটা কালো মেয়েরে বিয়ে করবো, রিপারে, বন্যারে বিয়ে করে বন্যারে নিয়ে আমি একটা বন্যার্থ সংসার করব। সব কিছু ভুলে আমি তখন ওই অফিস কর্মী এবং গার্মেন্টসের খুব ভালো একটা অবস্থানে চাকরি করার সুন্দরী কালো মেয়ে বন্যারে আমি তখন বিয়ে করলাম। পুনরায় আবারও এটা আমার লাইফের হিসাব করলে ৪র্থতম বিয়ে। বন্যাকে বিয়ে করে আমি তখন ঢাকাতে খুব ভালোভাবে থাকতেছি, দিনকালগুলো কাটতেছে। আর এদিক দিয়ে রিপা তো আমার খোঁজ খবর নেওয়ার জন্য আহামরি চেষ্টা করতেছে। সময়ের পরিবর্তে বর্ণা একটা সময় প্রেগনেন্ট হয়, আমার একটা কন্যা সন্তান হয়। আমার কন্যা সন্তানটা হওয়ার পরে আগে বন্যা খুব একটা চাপ দেয় নাই, বাট এখন খুব চাপ দিচ্ছে। আমাকে তুমি বাড়িতে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাও। আমি নিব বলে ওকে ঘোরাচ্ছিলাম। একটা পর্যায়ে ওর বাড়িও যেহেতু কুমিল্লাতে, ও তখন আমার সম্বন্ধে ইনকোয়ারি করতে শুরু করে। এতদিন আমাকে অন্ধের মতো বিশ্বাস করতো, কোনো ইনকোয়ারি করে নাই। একটা সময় ইনকোয়ারি করতে করতে ও বের করে ফেলে যে আমি আসলে মূলত বাড়িতে একটা বিয়ে করছি এবং আমার বাড়িতে বিয়ে করছি এবং সেলিনাকেও আমি বিয়ে করছি। দুইটা জিনিসে তার কানে চলে যায়। ও তখন ভিতরে ভিতরে সেলিনের সাথেও কথা বলতো, রিপার সাথেও কথা বলতো। আমি কিন্তু এগুলো জানতাম না। একদিন রাতের বেলায় খুব খারাপ লাগলো। আমি সেদিন ড্রিঙ্কস করে আসছিলাম চট্টগ্রামের বাসায় আসার পরে বাসার দরজাটা, তখন আমি কলিং বেল টিপি, দরজা খোলার পরে দেখি আমার মেয়ে বর্ষা রিপার কোলে এবং সেলিন আমার ঘরে একইভাবে বন্যা বসে আছে। এদের তিনজনকে একসাথে দেখার পর আমার কাছে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি, এটা মনে আমার জন্য ড্রিম। এই মনে করে আমি তখন বাসা থেকে দৌড় দিয়া পালাইতে যাই। 3 বউ আমাকে তখন পিছন থেকে ধরে। আমার শরীরে কোনো কাপড় রাখে না, 1 ফোঁটা কাপড় থাকে না। প্রায় 20-25 মিনিটের মতো আমাকে রাস্তায় দৌড়ায়। একটা সময় পুলিশকে কে জানি ফোন করে, 999 মেবি পুলিশ এসে আমাকে প্রোটেকশন দেয়। পুলিশ এসে আমাকে সেভ করানোর পরে পুলিশ আমাকে থানাতে নিয়ে যায়। পুরো 1 বছরের মতো আমি জেল খাটিয়ে 3টা মামলায়। 1 বছর জেলখানার পরে 1 বছর পরে কোনোভাবে বের হই, কারণ আমি জেলে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা রাখতাম, দাড়ি রাখতাম। আমি বলছি জেল থেকে বেরোই আমি সেলিনাকে ছেড়ে দেবো, কাবিনের টাকা দিব, রিপাকেও আমি কাবিনের টাকা দিব, কিন্তু বন্যার সাথে আমি সংসার করব কাবিনের টাকা দিয়ে। বন্যার সাথে আমি সংসার করবো, বন্যাকে বাড়িতে নিয়ে যাব। এই বলে আমি তখন জেল থেকে খালাস পেলার পরে আমার বাবা মা আমাকে হেল্প করলো টাকা পয়সা দিয়া, এবং রিপার জীবন বৃত্তান্ত শোনার পরে আমার বাবা তখন টাকা দিল। বাবার টাকা আমি তখন রিপাকে ছাড়লাম, একইভাবে সেলিনাকেও ছাড়লাম। কিন্তু বর্ষাকে নিয়ে বন্যার সাথে সংসার করব সেই পরিকল্পনায় বন্যাকে তখন আমি ঘরে নিতে চাই, কিন্তু বন্যা তখন আর আমার ঘরে আসে না। ও আমাকে বলে তোমার মতো প্রতারকের ঘরে আমি যাব না। আমি খুবভাবে চেষ্টা করলাম ওকে আমার কাছে আনার জন্য, কিন্তু ও আর আমার কাছে আসলো না। আজ বাবা মায়ের সাথে আছি। আমার বাবা অনেক অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে। আমার বন্ধু সাইমন ব্যবসা বাণিজ্য নিয়েছে, এটা জানার পরে বাবা হার্ট অ্যাটাক করেছে। এর আগেও বাবা বিদেশে একবার হার্ট অ্যাটাক করে, সো তৃতীয়বার হার্ট অ্যাটাক করলে বাবা মারা যাবে। বন্যা আমার মেয়েটাকে নিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলেছে চিটংয়ে, ওই ছেলের সাথে আমার মেয়ে বর্ষাকে নিয়ে আছে। গ্রামের ভিতরে আমার এত বদনাম হয়েছে যে বিয়ে তো দূরের কথা, যদি 6 বাচ্চার মাও, আমি যদি কোনো 6 বাচ্চার মাকেও বিয়ে করতে চাই, ওই মহিলা আমার কাছে বিয়ে বসে না। গ্রামের ভিতরে নষ্টা ছেলে হিসেবে আমি পরিচিত। মসজিদে আমার পাশে কেউ দাঁড়িয়ে নামাজ পড়ে না। এলাকার সব মানুষ আমাকে ঘৃণাত্মক চোখে দেখে। আমি একটা সরকার বিরোধী কাজও করেছি, খারাপ কাজ, জঘন্য কাজ, যে কাজে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, সবটাকে আমি মেয়েদের পিছনে নষ্ট করেছি। সেটা বলতে চাই না, সেটা গ্রামের মানুষ জেনেছে বলে তারা আমাকে আরও ঘৃণা করছে। আপন ভাই, আপনাকে একটা কথাই বলবো, আমি জানি আমি পাপী, আমি জানি আমি পাপিষ্ট। পাপের শাস্তি আল্লাহ মৃত্যুর পরে দেখ, দুনিয়াতে না দেখ। এজন্য আপনি আল্লাহর কাছে এইটুকুন প্রার্থনা করেন, আল্লাহ যেন আমার নিঃশ্বাসটা কেড়ে নেয়। প্রতি বৎসরে সাইমন আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষ তৃষাকে নিয়ে ঘুরতে আসে। তৃষা সাইমন ফেসবুকে ছবি দেয়, মানুষ কমেন্ট করে, নাইস ছুটি। আপন ভাই, আমি হেরে গেলাম বাস্তবতার কাছে। যদি পারেন আমার গল্পটা তুলে ধরবেন আমার মতো হতভাগা মানুষ, যাতে আমার গল্প থেকে কিছু শিখতে পারে।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সোহাগ ভাইয়ের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। গল্পের শেষ দিকে রিপা, সেলিনা এবং বর্ণা ওদের সাথে অনেক কাহিনী ছিল, যেগুলো প্রায় বলতে গেলে আরও 2 ঘন্টারও বেশি সময় লাগতো। না বলে শর্টকাট করে বোঝানোর চেষ্টা করেছি। যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। বন্ধুগণ, গল্প শেষে খুব ভালো লাগলো সোহাগ ভাই একটা কথা বললো, সে হেরে গেছে বাস্তবতার কাছে। আসলে কি সোহাগ বাস্তবতার কাছে হেরেছে নাকি সন্দেহের কাছে হেরেছে? সোহাগ বাস্তবতার কাছে হেরেনি, সোহাগ হেরে গেছে নিজের বিশ্বাসের কাছে, সোহাগ হেরে গেছে নিজের সন্দেহের কাছে। সে যদি তৃষাকে সন্দেহ করে সাইমন কোর পিছনে লাগায় না দিত, তবে আজকে সোহাগের এই দিনটা দেখতে হতো না। সোহাগ হয়তো তৃষাকে নিয়ে খানবাড়ির জামাই হিসাবে অনেক সম্মানের সহিত থাকতো ওর বাবার কোটি কোটি টাকার কাতারে সুপার মার্কেটের মতো এত বড় একটা বিজনেস। জীবনের হিসাবটা বড় কঠিন ভাই, জীবন নামের অঙ্কটা অনেক কঠিন। সেখানে যদি একবার ভুল করে বসেন, তবে জীবনের হিসাব আর মিলাতে পারবেন না। অঙ্কে ভুল করলে সেটা হয়তো মিলানো সম্ভব, কিন্তু জীবন নামক অঙ্কে যদি আপনি একবার ভুল করেন, সারা জীবন অঙ্ক কষেও সে অঙ্ক আর মিলাতে পারবেন না। অঙ্ক না মিলে আপনাকে কবর দেশে যেতে হবে। সোহাগ হারেনি বাস্তবতার কাছে, সোহাগ হেরেছে নিজের বিশ্বাসের কাছে। সর্বশেষ একটা কথাই বলে যাই, যেটা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে মিলিয়েছে তৃষাকে, তর্কে আর সন্দেহে তৃষা গেছে বহু দূরে, কুমিল্লা থেকে বরিশালে, বরিশাল থেকে কাতারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।